সব বার করার আগে এই খাতাগুলো কে কে দিল আগে একটু দেখি। অনেক খাতা। আগের দিন কটা খাতা দিয়েছিলাম? আচ্ছা, বাহ। কই ও শ্রাবণীর খাতায় নিচ্ছে সই। রিয়া পরিতা কঙ্কনা খাতায় কিরাম ভাবে লিখেছে। কঙ্কনের স্কেল দিয়েও তো মার্জিন গুলো টানতে হয়। কঙ্কনের খাতা তো শেষই হচ্ছে না। ও আসতে পারো না, একই কথা না। নন্দিতা, শ্রাবণী, শ্রাবণীর একটা খাতা না আজকে? হ্যাঁ গ্রাফ হবো, আজকে অনেক টাইম আছে। একটা পেজে কটা গ্রাফ হবে? এ না মেয়েগুলো নিয়ে নাও। ফার্স্ট লাইন শুধু, সেকেন্ড লাইনের খাতা আদিত্য কর, দেব ঘোষ, চৌধুরী। এই যে কর, স্নেহা, নন্দিতা, চুমকি, পারমিতা, কি হলো? তাহলে খাতা পাওয়া গেছে। বাইরের লোকজন খাতা কই? তুমি তো পেয়েছি। গরমের মধ্যে 5 জন তো ছেটে ছেটে বসে আছে কোনো বাইরে। আনন্দ। এই কঙ্কনা পেছনে ওদের দাও, সঞ্চারীদের দাও। কার কার খাতা নেই? তা বাবার সঙ্গে তুমি চলে যেতে পারলে না? ওটা তোমার ব্যাপার। বাবা তো সারাদিন বাইরে ছিল না, বাড়িতে এসেছিল তো। বাবা যেখানে কাজে যায় সেখানে কি সই করি আমি, তাহলে মজাটা বেশি হবে। না না, কাঠের কাজ করছে। এই দিয়ে দাও। তাহলে কে কে সই করে আনুনি একটু হাত তোলো তো। একটা দুটো গড়াই, গড়াই তো করতে হবে, গড়াই বাদ। আর এই তাহলে দুজনা করো 40 বার। ওর মা বাবা কলকাতায়, মায়ের শরীর খারাপ, ও পারেনি, বাদ দাও। কে? রাস্তায় ছিল তো। হ্যাঁ হ্যাঁ ঠিক, রাস্তায় রাস্তায়। যাও ইয়াসিন। না না, তোমরা গিয়ে করে চলে আসো, যাও। দিদি গিয়ে সই করে কি হবে? দিদিকে বলে লাভ নেই। কে? তুমি যাবা গুনতে? যাও। চল, বোনের মোজ তাড়াতে খুব ভালো লাগে, তারা। চলো অঙ্ক শুরু করা যাক, অঙ্ক শুরু করা যাক। এটা লাগবে না, চোখে লাগছে। অবশ্যই আমি তো মানছি, কিন্তু ওজনটা বাড়েনি, চর্বি বেড়ে গেছে শরীর ভয়ঙ্কর ভাবে। আরে 6-7 মাস ধরে খাওয়া দাওয়া ঠিকঠাক না করলে হয়? পেটের মাছে ওগুলো বলে ভুড়ি প্যাক।
কিছুই না, এ কমতে 1 বছর লাগবে, চিন্তা করো না। দেখো 7 মাসে বেড়েছে, তাহলে 1 বছর তো লাগবে কমতে। খাওয়া দাওয়া না না, মাঝখানে কটা দিন ঠিক হয়েছিল, ও বাড়িতে আবার কাজ শুরু হয়েছে, আবার সব বিগড়ে গেছে। গড়াই কি আবার কমাতে হবে? আচ্ছা, আমাদের বাকি ছিল পৃষ্ঠা কত, চলছে তো? বাহ, 172 8 থেকে শুরু করে যাক। না, এখন তো এমনি খাতায় টুকু, আগে করে শেষ করি। এক পাশে ছক, দেখো ছক গুলো করা শিখে যাওয়ার পরে গ্রাফ এমনি করতে পারো, গ্রাফই খুব সহজ। ওই আগের বার একবারে করা থেকে খুব গন্ডগোল হয়েছে, প্রথমবারে অনেক টাইম লেগেছে। 8এর প্রশ্ন, নিচের পরিসংখ্যা বিভাজন ছকের একটা আয়তলেখ অঙ্কন করি। আচ্ছা, আর বলেছে এখানে এখানে সুন্দর করে নিচে করেও দিয়েছে। বাহ, তাহলে কভার করলে বাহ, করে আসবা, কি দরকার রাস্তায় বসতে ইচ্ছা, তাহলে করবা রাস্তায় কি ভুলে যাও। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, আরেকটা, তাহলে প্রথমে এখানে কোশ্চেনে বলেছে যে এই বিভাজন তালিকা থেকে আয়তলেখ যদি হয়, তাহলে আমাদের শ্রেণী বার করতে হবে কি হবে না? শ্রেণী টেনিগুলো একটু মনে করে দেখো, 0 থেকে 1, 1 থেকে 2, এগুলো কি ছিল? শ্রেণী ছিল, তাই না? তাহলে যখন আমরা আয়তলেখ বার করবো তখন আমাদের শ্রেণী বার করতে হবে, কিন্তু এখানে মধ্যমান বার করার প্রয়োজন নেই। তাহলে আমরা লিখবো যে প্রদত্ত তথ্যের, হেডিং সেম হবে একদম, যদিও বইয়ে তৈরি করে দিয়েছে। সংখ্যা বিভাজন তালিকা তৈরি করি, প্রদত্ত তথ্যের পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে পরিসংখ্যা বিভাজন তালিকাতে সবার প্রথমে আমাদের কি থাকবে? সবার প্রথমে আমাদের থাকবে যে শ্রেণী, মানে শিশুর সংখ্যা, যেটাকে আমরা বলবো শ্রেণী। দুটো ছকই হবে, একটা হচ্ছে পরিসংখ্যা, মানে এখানে পরিবার সংখ্যাকে আমরা পরিসংখ্যা ধরবো, পরিবার সংখ্যা, এদিকে হচ্ছে পরিসংখ্যা, তাই না? আচ্ছা, আমরা ওই নিয়ম মাফিক প্রথমে একটা ঘর খালি রাখবো, তারপরে বইয়ে কটা আছে? 1 2 3 4 5 6টা, 1টা 2টো 3টে 4টে। আদিত্য, মানে এই চত্বরে যদি আর কোনো কারো গল্প হয়, চত্বরের 4 জনকে একদম 4 কোণায় বসানো হবে যেখানে ফ্যানের হাওয়া নেই। একজন কর বাদ যাবে নাকি? করকে ধরে তো, হো, তাহলে ওই 4 জন, বিশেষ করে আদিত্য আর দে, এবার কর। 1 2 3 4 5 7, ও তাহলে একটা এক্সট্রা থাকবে 8। আচ্ছা, তাহলে প্রথম, হ্যাঁ বলো। বইয়ে 6টা, তাতে দুটো বেশি, 8টা। আচ্ছা, টোটাল 9টা, উপরে এটা তো রাখতে হবে, টোটাল 9টা। তাহলে সবার প্রথমে আমরা তো এটাকে খালি রাখবো, এটা আমাদের কোনো কাজে লাগছে না। এরপরে কি আছে? শিশুর সংখ্যা। আচ্ছা, একটা জিনিস দেখো তো, শিশুর সংখ্যা বইতে কত বলেছে? দেখো, শিশুর সংখ্যা বলেছে 0, তারপর বলেছে কত? 1, তারপরে 2, তারপরে 3 4 5। তার মানে আমাকে ধরতে হবে কি 0 থেকে 1, তারপরে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 5 6 7, 4 5 6 হয়েছে? ও, তাহলে 5 থেকে 6 বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, ওকে, এইটুকুনি। আচ্ছা, তাহলে এখন 0 থেকে 1-এর মধ্যে কতজন থাকবে? যারা 1-এ ছিল তারা, হয়েছে? এবার প্রশ্ন হচ্ছে, দেখো শুধুমাত্র পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে আমরা এই দেখো শুধু মধ্যমান থেকে আমরা কিভাবে শ্রেণী বার করলাম, তাই না?
ভালো করে দেখো, মধ্যমান 0 আর 1, মধ্যমানে কত আছে? প্রথমে কত আছে? 0। শিশু নেই এমন পরিবারের সংখ্যা কত? 120টা। তো ওই জন্য আমরা 0 থেকে 1 ধরেছি, বুঝেছে? আচ্ছা, বলো আর একবার, বলো বলো। 0 থেকে, শোনো, 0 থেকে 1 মানে হচ্ছে একে পৌঁছায়নি, একের নিচে। 0 থেকে 1 মানে কি? একের নিচে। আচ্ছা, 1 থেকে 2 মানে 2 এর নিচে, 85। আচ্ছা, 2 থেকে 3 50, 3 থেকে 4 25। প্লাস মানে না, এটা তো আমরা ক্রম যৌগিক বা বৃহত্তর ওইসব কিছু করছি না, তো নর্মাল যা আছে। 25-এর পরে কত আছে? 15। তারপরে বুড়ো, ওই না, 5 থেকে 6 বছরের বয়সী আছে 5টা, হয়ে গেল। এই স্কেলের আওয়াজটা না খুব কানে লাগে। হ্যাঁ, আওয়াজ করো না। 9টা হেডিং সেম হবে। আচ্ছা, আগে দেখে নি, বলা যায় না। বলেছি কি, বীরসিংহ গ্রামের বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে 32 জন শিক্ষক শিক্ষিকাদের বয়স নিচের ছকে লিখলাম। একটা ছক দিয়েছে, তার নিচে কি বলেছে? আমি উপরের তথ্যটির আয়তলেখ ও পরিসংখ্যা বহুভুজের মাধ্যমে লৈখিক উপস্থাপন করি। মানে দুটোই করতে হবে, হয়েছে? আচ্ছা, আয়তলেখের জন্য আমাদের কি দরকার হয়? দুটো জিনিস। একটা হচ্ছে শ্রেণী দরকার হয়, মানে রেঞ্জ যেটা থাকে 0 থেকে 1, এই রেঞ্জ, আর পরিসংখ্যা, এই দুটো দরকার হয়। আর আমাদের পরিসংখ্যা বহুভুজের জন্য কি দরকার হয়? 0 আর 1-এর মাঝখানের সংখ্যা, যেটাকে আমরা কি বলি? মধ্যমান। তাহলে হিসাব করে দেখো, আমরা এখানে টোটাল জিনিস কটা পেলাম? একটা শ্রেণী পেলাম, একটা পরিসংখ্যা পেলাম, একটা মধ্যমান পেলাম। সে কন্ডিশন এটাই যে শ্রেণীর যেটা আছে 0 থেকে, মানে বইতে যে শ্রেণীটা দিয়েছে দেখো, 25 থেকে 31, 31 থেকে 37। তাহলে এইখানে শ্রেণীটা দিয়ে সেটা হচ্ছে ওই বদ্ধ না খোলা? তা কি বলেছিলাম? বইয়ের ভাষায় কি লেখা ছিল? আচ্ছা, বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন। তাহলে ওগুলো বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? অবিচ্ছিন্ন, কারণ 31-এর বরাবর 31ই আছে। তার মানে আমাদের শ্রেণী, মধ্যমান আর পরিসংখ্যা করলেই কিন্তু আমরা দুটো জিনিস করতে পারবো। কটা? 4টে কেন? না, ওটা হবে না। যদি অবিচ্ছিন্ন হতো তাহলে হতো। ও সরি, বিচ্ছিন্ন যদি হতো তাকে অবিচ্ছিন্ন করার জন্য ওই বিয়োগ করে, যোগ করে নিম্ন শ্রেণী ঊর্ধ্ব শ্রেণী করতে হতো। এখানে তো পরপর যেহেতু দিয়েছে, তাহলে আমাদের আর করতে হবে না, একবারে হয়ে যাবে। তাহলে লিখে ফেলি, প্রদত্ত তথ্যের পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে প্রথমে আমাদের হেডিং লেখার জায়গা, একটা ঘর খালি। এবার কটা ঘর আছে এখানে বলে বলো? হ্যাঁ, হোক না। মজার বিষয় হচ্ছে আমার এই নীল কালারের পেনটা আর পাওয়া যাচ্ছে না। অনেকেই নিচে, তুমি কেন নেবো শুধু? কিন্তু আবার তখন দুটো পেন ওখানে নতুন জোগাড় হয়ে গেছে। না, থাক। হ্যাঁ, আচ্ছা, এখানে তো টোটাল খোপ কটা আছে? 1 2 3 4 5। তাহলে 3টে বেশি, 8টা করতে, টোটাল 8টা। উপরে একটা হেডিং, একটা ছাড়, তারপরে 5টা আরো। একটা, দুটো, 3টে, 8টা করতে হবে। 4টে, হেডিং ধরে 8টা, ঠিক আছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আচ্ছা, আমাদের টোটাল কটা খোপ হবে বললাম? 3টে। আয়তলেখের জন্য 2টো, পরিসংখ্যা বহুভুজের জন্য 1টা। তাহলে সবার প্রথমে আমরা লিখবো কি? বয়স, বছর, নিচে লিখবো শ্রেণী। বয়স ব্র্যাকেটে বছর, আর নিচে লিখবো শ্রেণী, দাগ দিয়ে দিলাম। আচ্ছা, হ্যাঁ, 3টে খোপ হবে। হ্যাঁ, শ্রেণী, হ্যাঁ শ্রেণী ব্র্যাকেটে থাকবে।
আচ্ছা, শ্রেণীতে আবার হস্যি হবে, তোমাদের বইতে বোধহয় হস্যি দেওয়া আছে। হস্যি দাও শ্রেণী। আচ্ছা, শ্রেণীর পরে আমরা কি বার করব? শিক্ষক শিক্ষিকার সংখ্যা বা পরিসংখ্যা। আমি তো তোমারটা শুনতে পাচ্ছি গো। যারা এই অঙ্কগুলো একবারে শিখে নেবা, ঠিক আছে, শিখে নেওয়ার পরে খোপের মধ্যে কিছু কিছু পরিবর্তন করতে হবে, হ্যাঁ, সেটা বলে দেবো। আগে এইভাবে শেখো, পরে বলবো ওটা। যারা শিখে যাবো তাদেরকেই বলবো, যারা শিখতে এইটুকুনি পারলে না তাদের পরেরটাই কি করে নিয়ে যাবো। শ্রেণী মধ্যমান মানে লেখালেখি সেম হবে। দেখো ব্যাপারটা কি বলতো, এটা হচ্ছে কি, দেখো ব্যাপারটা হচ্ছে যে পরিসংখ্যাটাকে সব লাস্টে রাখতে হয়, বুঝতে পেরেছো, আর বাদ বাকিগুলো সামনে রাখতে হয়, ঠিক আছে। এখন যেহেতু প্রথম প্রথম শিখছে, নর্মাল আগে শিখে নাও, তারপরে ওগুলো হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা তাহলে আমাদের হিসাব মতো প্রথম ঘর আমরা খালি রাখবো, দ্বিতীয় ঘর থেকে কাজ শুরু করব। 25 থেকে 31, 31 থেকে 37, 37 থেকে 43, 25 থেকে 31 কটা ঘর? ছটা, 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 ঠিক আছে। আচ্ছা, এবার চলেছি পরিসংখ্যাতে। প্রথম ঘরটা আমাদের হিসাব মতো খালি, তারপরে 10, 13, 5, 3, 1, ঠিক আছে। আচ্ছা, মধ্যমানটা আমাদের কাছে আপাতত নেই। আচ্ছা, সবার প্রথমে বলো তো, আমরা যদি লেখো আয়তলেখ আঁকতে চাই, তাহলে এই দুটো ইনফরমেশন দিয়ে কিন্তু আমাদের আয়তলেখ হয়ে যাবে। কিন্তু যদি পরিসংখ্যা বহুভুজ আঁকতে চাই তাহলে কি লাগবে? মধ্যমান। তাহলে মধ্যমান বার করি। 25 থেকে 31, 25 আর 31 যোগ করো, 25 আর 31 যোগ করো, দিয়ে ভাগ করো। কি 56? যোগ করলে 56 হচ্ছে, তাই তো? তার মানে হাফ করলে 28, তাই তো? ঠিক আছে, তাহলে 28। তারপরেরটা তাহলে কত হবে? 68, 34, তাহলে কত বেশি হলো? 6, তাই তো? মানে এইখান থেকে এটার গ্যাপ কত? 6 ঘর, তার মানে পরের দুটোর গ্যাপ 6 ঘরই হবে। পরেরটাও 6 যোগ করলে কত? তারপরেরটা 46, তারপরেরটা 52, হয়েছে। আচ্ছা, মধ্যমান বার করাটা সহজ নিয়ম হচ্ছে কি, এইটা থেকে এটা বিয়োগ করলেও চলে, এটা থেকে এটা বিয়োগ করলে কত? 6, অর্ধেক করে দাও, 3, তাহলে 25-এর সঙ্গে 3 যোগ করো, 28 চলে, অথবা 31 থেকে 3 বাদ দিয়ে দাও, তাও হবে। আচ্ছা, এবার দেখো, যেহেতু আমাদের পরিসংখ্যা দরকার, তা পরিসংখ্যার ক্ষেত্রে স্টার্ট করার জন্য ফার্স্টে একটা বিন্দু দরকার, শেষ করার জন্য লাস্টে একটা বিন্দু দরকার। তাই আমাদের শ্রেণীটাকে আগে এক ঘর নিতে হবে। তাহলে এখানে যদি আমি দাগ দিই, তাহলে সবার এই ফার্স্টে 25 থাকবে। আর দেখতে পাচ্ছি কি 25 আর 31-এর মধ্যে পার্থক্য কত? 6, তাহলে আগে কত বসবে? 19। আচ্ছা, এবার নিচে চলে আসি, দাগ দিলাম। এখানে যদি 55 থাকে তাহলে এখানেও 55 থাকবে। কত? 61, হ্যাঁ ঠিক বলেছো। তাহলে এক্ষেত্রে পরিসংখ্যা 0, লাস্টেরটা পরিসংখ্যা 0। আচ্ছা, এবার শ্রেণী মধ্যমানে চলে আসো, 19 থেকে 25। আচ্ছা, এখান থেকে 6 বাদ দিলেও হবে, 22, আর এখান থেকে 6 যোগ করলেও হবে 58, দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ছক। এরপরে 10-এরটা। তাহলে বিট্টু, হেলান দিয়ে ভালো জায়গা হয়েছে নাকি? হেলান দাও, হেলান দাও, অসুবিধা নেই, গরমের মধ্যে আর কিছু করার নেই, তাও হেলান দাও। 8-এরটা, না 8 তো হয়ে গেল, 8, 9, 10, 10-এরটা। 10-এর কোশ্চেনে বলেছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। তাহলে পরিসংখ্যা বহুভুজের অঙ্কনের জন্য আমাদের কিসের প্রয়োজন পড়বে? মধ্যমানের প্রয়োজন পড়বে, তাই না? ঠিক আছে।
10। তাহলে সবার প্রথমে আমরা শ্রেণী বার করব। দশের কোশ্চেনের শ্রেণী কি আছে? আর 10-এর শ্রেণী তো শ্রেণীই আছে, আর পরিসংখ্যা পরিসংখ্যায় আছে। হ্যাঁ দেখছি, যে কটা খোপ আছে তার থেকে 3টে বেশি, তাহলে 9টা হবে, যার মধ্যে একটা হেডিং, উপরে একটা ফাঁকা, নিচে একটা ফাঁকা, এই তো। ঠিক আছে। আচ্ছা, পরিসংখ্যার পরে কি হবে? মধ্যমান হয়ে গেল। তাহলে প্রথম একটা ঘর খালি রাখবো, দিয়ে আমরা স্টার্ট করব। শ্রেণী 75 থেকে 80। হ্যাঁ বলো। হ্যাঁ, 6টা থাকলে 9টা হবে। 80 থেকে 85, 85 থেকে 90, 90 থেকে 95, 95 থেকে 100। এই 5টা আছে তো, 6টা কোথায়? 10-এরটাই। ও চরম জনগণতেরা। আচ্ছা, পরিসংখ্যাতে আসি। পরিসংখ্যা 12, 18, 22, 10। 12, 18, 22, 10, 8। 12, 18, 22, 10, 8। ঠিক আছে। তাহলে 75 আর 80-র মধ্যে গ্যাপ কত? 5-এর গ্যাপ। তাহলে আদিত্য, মধ্যমান কত হবে বলে এটার? 2.5। তাহলে 75-এর সঙ্গে 2.5 যোগ করলে 77.5। 75, 77.5। এইগুলোতে সমস্যা হয়। পরেরটা 80 থেকে 85, 5 ঘর, তার 82.5। 87.5। 92.5। 97.5। আচ্ছা, এবার যেহেতু আমাদের পরিসংখ্যা বহুভুজ আঁকতে হবে, সেহেতু ফার্স্টে একটা এক্সট্রা ঘর, লাস্টে একটা এক্সট্রা আমাদের নিতে হবে। তাহলে ফার্স্টেরটা কত হবে? কত থেকে কত? 75 থেকে 80 আছে, তারপরে নিশ্চয়ই এখানে 75 হবে। হ্যাঁ ঠিক। আর এখানে 100 দিকে আসবে, 100 থেকে 105। দুটোর পরিসংখ্যায় ওই একই, 100 থেকে, হ্যাঁ ঠিক। আচ্ছা, এবার তাহলে 70 থেকে 75, তাহলে 72.5। আর এদিকে 102.5। তাহলে কর বাবু, টুকবেন না? টুকবে কে? কি সুন্দর গান নাচছে। 11। আচ্ছা, 11 কোশ্চেনটা সেম দিয়েছে, কিন্তু একটুখানি পার্থক্য আছে। 11 কোশ্চেনটা দেখো, যে শ্রেণীগুলো দিয়েছে 1 থেকে 10, তারপরে 11 থেকে 20, 21 থেকে 30, এটা কি বিচ্ছিন্ন? বিচ্ছিন্ন। তার মানে এক্ষেত্রে আমাকে আবার ঊর্ধ্বসীমা নিম্নসীমা বার করতে হবে, তাই না? চরম কষ্ট। হ্যাঁ, এই একটা ভালো কথা বলে দিয়েছে। ইলেভেন। এগারো। তাহলে সবার প্রথমে আমরা শ্রেণী লিখব। আচ্ছা, শ্রেণী যেহেতু আমাদের বিচ্ছিন্ন, হ্যাঁ, এখানে 3টে হবে শ্রেণী, যেহেতু এটা বিচ্ছিন্ন। ঊর্ধ্ব, নিম্ন, নিম্ন, ঊর্ধ্ব আর পরিসংখ্যা। কি? হ্যাঁ, শ্রেণী তো উপরেই আছে। শ্রেণী উপরে আছে, দাঁড়ো, এরপরে হচ্ছে কি? সীমানা। এবার কি হবে?
সীমানা, আচ্ছা শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা একটা হচ্ছে নিম্ন সামনেরটা, পরেরটা হবে কি উচ্চ। শ্রেণী সীমানা নিম্ন আর উচ্চ। আচ্ছা আর কি আছে, মধ্যমান, যেহেতু পরিসংখ্যা বহুভুজ তাহলে কি লাগবে মধ্যমান। আর পরিসংখ্যা তো সবার লাস্টে তো লাগবেই। হয়ে গেল একটা খুব বাদ, এরপরে কটা খুব আছে দেখা যাক। 11-র পরে 1 2 3 4 5, 1 2 3 4 5, সঙ্গে আরো একটা এক্সট্রা। ঠিক আছে, আচ্ছা একটা খুব বাদ, দ্বিতীয় খোপ থেকে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50। আচ্ছা আচ্ছা বলো তো করবাবু, এর নিম্ন শ্রেণী সীমানা কত হবে? 1 থেকে 10, তাহলে এর নিম্ন শ্রেণী সীমানা কত হবে? 0 তো হবে না, 0.5 কেন হবে? ঠিক, 10 আর 11-র মধ্যে পার্থক্য 1, এটাকে অর্ধেক করতে হবে, তাহলে হাফ, সামনেরটা থেকে মাইনাস, পরেরটার সঙ্গে প্লাস, তাহলে 1 থেকে 0.5 বাদ দিলে 0.5ই হবে, আর 10-এর সঙ্গে 0.5 যোগ করলে 10.5, তাহলে পরেরটা 20.5, 30.5, 40.5, 50.5। আচ্ছা নিচে এই যে এই কোণারগুলো সাইডে 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 চলে আসবে, 10.5, 20.5, 30.5, 40.5 হয়ে গেল। এর মধ্যমানে আসবো, মধ্যমানে আসার নিয়ম কি, 0.5, আচ্ছা মানে বিয়োগ করতে হবে, এটা থেকে এটা বাদ দিলে কত, এটা থেকে এটা বাদ দিলে 10, তাহলে 10-এর অর্ধেক 5, তাহলে প্রথমটার সঙ্গে 5 যোগ করলে 5.5, 0.5 না তো, তাই তো পরেরটা, তাহলে 5 যোগ করলে 15.5, 25.5, 35.5, 45.5, এইগুলো ছিল মধ্যমান। আচ্ছা পরিসংখ্যাতে আসি, 11 অঙ্কে পরিসংখ্যা দিয়েছে 8 3 6 12 4, 8 3 6 12 4। আচ্ছা যেহেতু আমরা এখানে পরিসংখ্যা বহুভুজ আঁকবো, কারণ কোশ্চেনে বলেছে, সেহেতু ফার্স্টে একটা লাস্টে একটা আমাদের আলাদা মান নিতে হবে, তাহলে কঙ্কনা বলো ফার্স্টের মানটা কত হবে? হ্যাঁ 0 মাইনাসে, এখানে প্রথমত এখানে 0 হবে না, 0 থেকে 10 থেকে 10 থেকে 10 থেকে শোনো 10 থেকে গুনছো, তো 10টা তো নিচে ধরতে হবে, তো 0 থেকে -10 গুনো না, 10 করিতে হবে। শূন্য নিচে এবার কোনো, তা 0 ধরলে কি করে, তুমি দেখো এই যে আসছি আসছি, দেখে নাও দেখে নাও দেখে নাও, দেখো এটা স্টার্টিং পথ, তাহলে এখানে 0, এ কি পথ চলেছে এখনো চলেনি, এ চলবে কিছুটা পথ, তারপরে তো 1 হবে। হ্যাঁ তাহলে 1, তাহলে 10 ঘর পর্যন্ত যে 10টা ঘরই হচ্ছে তো, তাহলে দেখবো যেগুলোতে 0 নিয়ে করেছি আমি দেখছি, ঠিক আছে। তাহলে -10 থেকে 0 হলো। আচ্ছা এই লাস্টে কত হবে তাহলে পরিতা বলো, বলছি বলবো, ওয়েট করো, এই কঙ্কনা, এই হ্যাঁ কঙ্কনা নেই, তুমি বলো 51 থেকে 60, হ্যাঁ ঠিকই তো আছে, এই তো 41-এর পরে 51, 50-এর পরে 60 হয়েছে। আচ্ছা এবার দেখো তাহলে নিম্ন শ্রেণী সীমানা কত হবে, 51, ও এটা তো নীল কালিতে করি, হ্যাঁ পকেটেই থাক,
অনেকের অনেক কিছুই পকেটে থাকে। না, আজকে পাড়ায় পুলিশ এসেছিল তো ওই জন্য বললাম। হ্যাঁ হ্যাঁ, না নেতা মন্দিরের পকেটে পুলিশ থাকে, আমি ওটাই বলতে চাইছি আর কি, তুমি অন্য কিছু বলো। আচ্ছা 50.5 আর এদিকে 60.5। আচ্ছা এদিকে হচ্ছে 0.5, ওদিকে হচ্ছে -9.5। বাহ। আচ্ছা এবার মধ্যমানে আসা যাক, তাহলে 5 কম হবে, 5 কম হলে 0.5 হচ্ছে, ও 10 কম হবে, 10 কম হবে -4.5, আর এখানে 55.5, 0 0। আচ্ছা যে অঙ্কগুলো নিয়ে কনফিউশন হচ্ছে সেগুলো দেখবো আজকে, কি কনফিউশন আছে না আছে দেখতে হবে। কোনগুলো? এগুলো তো গ্রাফই করতে হবে। এই তো আর দুটো অঙ্ক আছে, এরপরে গ্রাফ হবে তো। হবে। আচ্ছা মুছে দিলাম এই সাইডটা 12। আচ্ছা এখানে বলেছে যে পরিসংখ্যা বহুভুজ, বা এটা সহজ দিয়েছে। কালি তো নীলই আছে আমার কাছে, কালো নেই। কালো কালি নেই। হ্যাঁ একটা পেজে এক পিসই হবে, এগুলো সাইজ একটু বড় বড়। 12 নম্বর প্রশ্ন, আমাদের গ্রামে সকল নারীদের স্বাক্ষর করার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মমতাদি তখন আসেনি ওই কারণে। আচ্ছা তাই আমরা নিচের তথ্যটি সংগ্রহ করেছি। বয়স 10 থেকে 15, 15 থেকে 20। আচ্ছা এখানে যে শ্রেণীটা দিয়েছে সেটা কেমন বলো তো স্নেহা? 12 নম্বর কোশ্চেনে দেখো বয়স লেখা আছে, পাশে শ্রেণী লেখা আছে 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25। এটা বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? দেখো 10 থেকে 15 আছে, তারপরে আবার কত থেকে শুরু হয়েছে? 15 থেকে 15, 15 থেকে 20, তারপরে 20 থেকে 25। তার মানে কি মাঝখানে কোনো সংখ্যা মিস আছে, বাদ গেছে? যায়নি, তাহলে এটা বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? অবিচ্ছিন্ন, ঠিক। ওকে। আচ্ছা তাহলে 12টা সবার প্রথমে আছে বয়স, যেটাকে আমি শ্রেণী ধরবো। তারপরে স্বাক্ষরহীনের সংখ্যা, স্বাক্ষরহীনের তাহলে গুনগুন আওয়াজ খুব পাওয়া যাচ্ছে আদিত্যর কাছ থেকে। স্বাক্ষরহীনের সংখ্যা হচ্ছে পরিসংখ্যা, আর পরেরটা তো মধ্যমান। ঠিক আছে, তাহলে প্রথম ঘরটা ছেড়ে দিয়ে আমরা পরের ঘর থেকে কাজ শুরু করব। 10 থেকে 15, 15 থেকে 20, 25 থেকে 30 থেকে 35। আচ্ছা পরিসংখ্যা কত আছে? 40, 90, 160, 160, 40, 90, 160, 160। মধ্যমান বলো, এই যে তুমি ইয়াসিন, 10 থেকে 15-র মাঝখানের সংখ্যা মধ্যমান কত? পারবো না? আচ্ছা ইয়ে বলো, এই যে দেব বিশ্বাস, মধ্যমান জানো না? 10 থেকে 15-র মাঝখানের সংখ্যা কত? 10, 11, 12, 13, 14, 15, এর মাঝখানের সংখ্যা কত? 12.5। হ্যাঁ এই তো, আমি বললাম 13 বলবে। আচ্ছা পরেরটা,
15 থেকে 20 মাঝে কত হবে? হ্যাঁ 17.5, ঠিক বলেছো। তারপরে 22.5, 25-এর পরে 27, 32.5। আচ্ছা এবার যেহেতু আমরা পরিসংখ্যা বহুভুজ আঁকবো, সেহেতু আমাদের একটা শ্রেণী বাড়াতে হবে। তাহলে কি? আচ্ছা বয়স ব্র্যাকেটে থাকবে না, ঠিক আছে। তাহলে এই 10 থেকে কত নেবো, কত থেকে কত নেবো, লাস্টে কত থেকে কত নেবো? আর এদিকে বাহ হয়েছে। আচ্ছা পরিসংখ্যা এগুলো 0, ও কালার চেঞ্জ, 5 থেকে 10, 35 থেকে 40। পরিসংখ্যা এখানে 0, মধ্যমান 5 আর 10-এর মাঝখানে মধ্যমান কত হবে? 7 লাস্টেরটা 37.5 হয়ে গেল, ইজি। তাহলে লাস্ট অঙ্ক, খাতা আগের দিন সব দিয়ে দিয়েছে, আর নেই। আচ্ছা আচ্ছা আমি দেখবো, যদি থাকে দেবো। ওগুলো এখানে পড়ে আছে, আমি দেখলাম পাঠানোর আগে যদি কারোর নাম্বার বাড়াতে পারি তারপরে তো পাঠাবো। কেউ তো নাম্বার বাড়ালোই না। কত গো? 1 বেড়েছে? কিসে গো? কোনটাই গো 1 বেড়েছে? কিসে বেড়েছিল গো? পার্থক্য তো 1 বেড়েছিল না, ওই ভুলটা দেখতে হবে যে কি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, ও তোমার তো খাতা ওই ওখানটায় দেখা হয়নি ওই জায়গাটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা লাস্ট অঙ্ক, হ্যাঁ উপরে তত্ত্ব রাশি তত্ত্ব উপস্থাপন যেটা পরিসীমা বহুভুজ অঙ্কন করো, ওই বুঝলাম। ঠিক আছে। বলো, এই দুটোতেই হয়ে যাবে। দেখো 12 নম্বর কোশ্চেনে দেখো দেওয়া আছে, দেখো স্কোর 0, 1, 2, 3, 4, 5, 6, আর পরিসংখ্যা 15, 20, 12, 8, 6, 13, 6, 3, 1 হয়েছে। তোমরা দেখছো তো, এটাই হবে। এবার বিষয়টা হচ্ছে যে ও আচ্ছা, এর বিষয়টা হচ্ছে দেখো এখানে মধ্যমান এই স্কোরের জায়গায় দেখো পরিষ্কার করে 0, 1, 2, 3, 4 সব বলে দিয়েছে না। আর আমাদের পরিসংখ্যা বহুভুজ আঁকার জন্য তো মধ্যমান নির্দিষ্ট মানেরই দরকার হয়, দেওয়া তো আছেই। তাহলে আমরা এক্সট্রা করে কিন্তু শ্রেণী বানাবো না, আমরা একবারে স্কোর হচ্ছে মধ্যমান আর নিচের সংখ্যাটা হচ্ছে পরিসংখ্যা, বুঝতে পেরেছো? তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো, স্কোর, তার নিচে লিখবো মধ্যমান, আর দিকে লিখবো পরিসংখ্যা। স্কোর কোন খেলায় স্কোর হয়েছে? ফুটবল। আচ্ছা স্কোর হচ্ছে আমাদের মধ্যমান, না মিললে আর কি করা যাবে। হ্যাঁ বলো, দুটো ছকে হয়ে যাবে পরিসংখ্যা, নিয়ম সেম, নিয়ম একই। কি নিয়ম? প্রথম ঘরটা ফাঁকা, তারপর থেকে মান বসাও, 0, 1, 2, 3, 4।
শ্রেণী মানে রেঞ্জ, 0 থেকে 1 হচ্ছে শ্রেণী। এবার শ্রেণী আমাদের কখন লাগে? যখন আমরা আয়তলেখ বানাই, ঠিক আছে? পরিসংখ্যার ক্ষেত্রে কিন্তু শ্রেণী লাগে না, পরিসংখ্যার ক্ষেত্রে শুধু নির্দিষ্ট এই দুটোর মাঝের মানটা লাগবে। আচ্ছা 4 পরে 5 6, 5 6 হলো, দাগ টেনে দিলাম। আচ্ছা উপরে একটা এক্সট্রা, নিচে একটা এক্সট্রা রাখা হলো। এবার পরিসংখ্যাতে আসি। 15 হ্যাঁ 15 20 12 8 6 3 1, 15 20 12 8 6 3 1। আচ্ছা এবার দেখি দেবনাথ, 0 পরে 1 আছে, 1 পরে 2 আছে, বলো তো পার্থক্য কোথায় দুটোর মধ্যে? মানে উল্টো করে চলি, 3 থেকে 2 এর পার্থক্য কত? 1। তাহলে 3 থেকে কতবার দিয়ে 2 এসছে? একবার দিয়ে। 2 থেকে একবার দিয়ে 1 এসছে, তাহলে 1 থেকে একবার দিয়ে 0 এসছে। এবার তাহলে 0 থেকে একবার দিয়ে কত আসবে? -1। আচ্ছা আচ্ছা এবার দেবী বলবা, এদিকে আসো, এই যে বলবা, দাও দাও দাও। 1 এর সঙ্গে 1 যোগ করে 2, 1 যোগ করে 3, 1 যোগ করে +7 শেষ। হ্যাঁ এবার গ্রাফ হবে। সবগুলো হয় একদিনে, 4টে পর্যন্ত হতে হতে যতগুলো হয়। 4টের পরে বিজ্ঞান পড়াবো। না না আজকে তো সেটা হবে না গো। না পড়া আছে, তবে সমস্যার জন্য ওই সাইডের ঘরটা খালি করে দিয়েছি। শনিবারে দুপুর থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ঘর আমি বাজেয়াপ্ত করে নিয়েছি, ওই সাইডের টিনের ঘরটা। হ্যাঁ যদি এখানে প্রবলেম হয় তো ওদের ওখানে পাঠিয়ে দেবো। মুছে দিলাম। হ্যাঁ না না তোমাদের ধরবে না ওই ঘরে, ওখানে বাচ্চাদের ধরবে, বড়দের ধরবে না। মানে হ্যাঁ বাচ্চাদের অল্প বয়সী হয়। হ্যাঁ অল্প কয়জন, হ্যাঁ ওদের সংখ্যা কম, ঠিক বলেছো। কি নিয়ে সমস্যায় পড়ে গেছে? কি সব বলছে আদিত্য? বলছে বুড়ো। এখনো বোর্ডটা মুছতে অনেক টাইম লাগবে। এই জ্যামিতি বক্সে ফেলো, নাই পাশে ফেলো, লোকের ব্যাগে ফেলো না। কি অবস্থা! সো গ্রাফ বোর্ডটা নিয়ে আসি। এই তো টোকা হয়নি। না না আমি আছি।
বুঝতে হবে। বারুনটা নিয়ে আসতো সানের উপরে সরানো বড়টা দিয়ে পরিষ্কার আছে তো এখনো কি মুজবা হ্যাঁ মুজবা ভিতরে কি মুজবা ছাড়া দিয়ে দিবি লাভ করতে যাচ্ছে এরা তো মাস্টার মনে ভক্তি থাকতে হবে। আচ্ছা ঘরে কি কাপড়টা দিয়েও মুছতে হবে না ওই কাপড়ে ধুলো মুছে ওই সাদা কাপড়টা কিছু আমার খবর কাগজ একটা ব্যানার এটা ওই হ্যাঁ পুরো ব্যানারের প্রিন্ট দোকানদার আমাদের কি প্রিন্ট করতে এই বছর ব্যানার না ব্যানারের পেপার ব্যানার প্রিন্ট করা মাস্টার মেকানিক গিরি জেনে বুঝেই তো বললাম ওই দেখো দাদা বুঝতে পারছো কতটা মাস্টার আমাদের শিখায় আমি শিখাই দিচ্ছি ঠান্ডা রাখলেও দেখতে পারবো না হালকা শোন ওই দেখো উঠে বসছে জায়গাটা ঠিক করে দিলে ভালো হতো একটা হ্যাঁ ঠিক হয়েছে
আমার কথা শোনো, আমি কি করলাম? আমরা করিনি। এই রাখবে ওই যে বহু ছোট টিকা এর নামে এর নামে ওই ব্যাপার পেতে কিছু করছিল এই আস্তা নাম্বার হচ্ছে 1 নাম্বার আমি এক এক সবটা বলে রাখছি আমাদের কাছে কি আছে এটা প্রথমের বইতে নেই না না বইতে আগে যা এই এটা করে দিয়ে কোথায়
এটা দেখো বইতে লেখা আছে। একের বছর তো পরিষ্কার বলে দিছে না মাইক্রো এলো একটু পুরো মাইক্রো দাও দাদা ওটা মাটি উঠাই গেলে যে ব্যবহার করা না হাই কি যাবে হ্যাঁ তোর বলার ভয়েস কি হ্যাঁ বলার ভয়েস ভালো করে বুঝতেই পারি। আচ্ছা এখানে দেখো সবার প্রথমে দেখো আমাদের শুরু হয়েছে এই শোনো কথা না এবার কথা বলবো না দৈনিক লাভ ভালো করে দেখো দৈনিক লাভ বলেছে 0 থেকে 50 হয়েছে সবসময় মনে রাখবা যে আমাদের পরিসংখ্যাটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর হয় পরিসংখ্যা কি ওয়াই অক্ষ বরাবর হয় আর ফার্স্টে যেটা থাকে যেটা শ্রেণীতে থাকে সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর হয় হয়েছে এই অঙ্কটার ক্ষেত্রে এক্স অক্ষ শুরু হচ্ছে কোন বিন্দু থেকে 0 থেকে তারপরে 50 যখন 0 থেকে অঙ্ক শুরু হবে তোমাদের কোনো প্রবলেম নেই এবার এবার একটা জিনিস দেখো এখানে দেখো লেখা আছে 0 থেকে 50 আর লাস্টে কত হচ্ছে 250 তাহলে 0 থেকে 50টা মানে কটা ঘর তোমাদের খাতায় 50টা ঘর কটা ঘর 50টা ঘর টোটাল 250টা ঘর খাতায় কি আছে 250 ঘর হ্যাঁ কি দেখো সাইডে যেদিক খুশি আর কি পাশাপাশি দেখো 250টা ঘর আছে কিনা আরে না 10 করে কোনো না দেখো 20টা নেই 80টা আছে হচ্ছে আর লম্বালম্বি বরাবর বোধহয় 130টার মতো আছে 100টা আছে তার মানে নিশ্চয়ই হচ্ছে না তাহলে আমাকে কি করতে হবে আমাকে ধরতে হবে কি একটা ক্ষুদ্রতম ঘর মানে কত হ্যাঁ বলো আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটা ক্ষুদ্রতম ঘরকে 10 ধরতে পারবো এই কথা না একটা ক্ষুদ্রতম ঘরকে আমরা কত ধরতে পারবো 10 ধরতে পারবো হ্যাঁ 50 ধরলেও হবে কিন্তু অঙ্কটা খুব ছোট হয়ে যাবে করতে পারবো না হ্যাঁ বলো 25 ধরলে দুটো ঘর নিয়ে দুটো ঘর নিয়ে কাজ হয়ে যাবে হবে না হয়েছে তাহলে আমরা কি লিখবো হ্যাঁ 10 আচ্ছা তোমাদের খাতাতে একটা লেখা করতে হবে সেটি লেখা আছে ওই ছক কাগজে এক্স ওয়াই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস করে ইতিহাসে লিখতে হবে ওখানে যেগুলো লেখা সেগুলো আমরা লিখবো তো সর্বপ্রথমে তোমরা গ্রাফ আঁকো কি ওখানে আচ্ছা আমি বোঝাচ্ছি কঙ্কনা বুঝতে পারি ভালো করে দেখো সবার প্রথমে দেখো এখানকার গ্রাফগুলো একদম যত চেষ্টা করবে লাস্টে তোমার মনে করো লাস্টে ছোট ছোট 5টা ঘর ছেড়ে দেবা তারপরে যে দাগগুলো আছে নিচেও তাই নিচে 5টা ঘর ছেড়ে দেবা তারপরে পুরোটা বড় করে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস করে দেবা ঠিক আছে আচ্ছা কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে আমাকে দেখে তারপরে করতে হবে ছক দেখে আমরা কিছু করবো দেখো ছকের শূন্যর এপারে তো কিছু নেই তাহলে আমরা ওরম ভাবে করতে পারবো ঠিক আছে তাহলে এদিকে বলো ছকে কে বলো হ্যাঁ ওদিকে 5টা ছেড়ে দাও আর দেখবে যেন এখন যেন লাইন বাইরে না বেরোয় এই ভুলগুলো কিন্তু এখন আর করা যাবে না হ্যাঁ 5টা ঘর ছেড়ে ইয়েস উপরে ছাড়বা কি আবার মানে বাঁ দিকে ছাড়বা আর নিচে ছাড়বা বড় স্কেল দিয়ে একবার এটা শক্ত করে চেপে ধরবা সামনে রেখে করবা বলো নিচ থেকে 5টা করে উপরে করবো এক্স অ্যাক্সিস হ্যাঁ হ্যাঁ হুম যারা যারা বুঝতে পারছো না ডাকবাও বলে দিচ্ছেন শোনো খাতার বাঁ দিক থেকে 1 2 3 4 করে 5 ছোট ছোট ঘর ছেড়ে দিয়ে যে যে দাগটা পাচ্ছ সেই দাগটা মাথা থেকে শেষ পর্যন্ত টানো কি হ্যাঁ নিচে 5টা ছাড়বা দিয়ে এর উপরে দাগ টানবা বলছে স্কেল ছোট 30 সেমি স্কেল আনতে বলেছিলাম তোমরা যা টাকা খরচ করো বলছে টাকা দাও আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে কথা না প্রথম প্রথম করতে একটু অসুবিধা হবে গ্রাফ শিখে যাও প্রবলেম হবে না বলে বলো ওই আমিও দাগই টানছি
আরে এই দেবে না তো। কে? হ্যাঁ স্কুলে না এবার বড় দেবে। এবার বড় দেবে, আগেরবার আমাদের তো দিয়েছিল, তাহলে আমাদের বলতে এক পাটা আচ্ছা এগুলো না ছোট খাতাতেও করা যায়, ছোট খাতাতে কি হতো খাতা ঘুরিয়ে করতে হয়, তাও দেখা যায় কি ওই শেষ হয়ে যাচ্ছে, উপরে মিলছে না, এদিক হচ্ছে না। প্রথম দিকে করার জন্য বড় খাতাতেই করো, পরবর্তীতে ছোট খাতায় করে নেবো। ও করে দেবে ঠিক না, হ্যাঁ করতে পারলে করবো না কেন, অবশ্যই করবা। আচ্ছা শোনো, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের এক একটা ছোট ঘরকে কি ধরতে হবে। ঠিক আছে একদম 10 মিটার 10 হ্যাঁ গড়াই হয়েছে তো, এবার অ্যারো গুলো দিয়ে নাও, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। তাহলে এখানে লিখবো ওয়াই, নিচে লিখবো ওয়াই ড্যাশ, এদিকে লিখবো এক্স ড্যাশ, এদিকে লিখবো এক্স। ঠিক আছে, কি দাঁড়াও দাঁড়াও ধৈর্য ধরো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, যদি আমরা ওয়াই অক্ষকে, আচ্ছা আচ্ছা এক্স অক্ষ বরাবরই কিন্তু সবসময় ছোটকে, ছোট ঘরগুলোকে 5 ধরছি, ওয়াই অক্ষ বরাবর কিন্তু একটা ঘর মানে কত করে, এক, ওয়াই অক্ষ বরাবর একটা ঘর মানে এক করে, ঠিক আছে। লিখতে হবে এইভাবে লিখবে, দেখো তাহলে আমি একটা ঘরে একবারে লিখবো না, এক, 1 2 3 4 5, 5 হলে 5 লিখবো, তারপরে 1 2 3 4, 10 হলে 10 লিখবো, তারপরে এখানে একবারে 20 লিখবো, 30 লিখবো। দেখো আমাদের হাইয়েস্ট নাম্বার কত এখানে, হাইয়েস্ট নাম্বার 15, হাইটে 20 পর্যন্ত লিখবো, বেশি লিখতে হবে না। এত বড় দরজা এত বেশি তো হয়ে যেত। আমি চেষ্টা করছি একটা টেমপ্লেটের মধ্যে যেন সব হয়ে যায়, বুঝতে পেরেছো, এই জাতীয় মধ্যে সব হয়ে যায়। সব করার জন্য আলাদা আলাদা করে শেখাতে গেলে তো মুশকিল হয়ে যাবে, শিখে যাও নিজেরা করতে পারো। কি এই যে বললাম যে এটা টানা হয়ে গেছে তো, তাহলে এটা 0, 0 থেকে 5 ঘর উপরে একটা দাগ দিয়ে 5 লেখো, তার 5 ঘর উপরে 10 হয়ে গেল, 10, 10 ঘর গুণে 20, আর তোমাদের তো দাগ দেওয়াই আছে, ওইটুকুর মধ্যে হয়ে যাবে। এটা ফাঁকা জায়গা পরে প্র্যাকটিস করবো অন্য কিছু। কে বুঝতে পারছে না, বুঝতে পারছো না? আরে বাবা ওয়াই অক্ষ বরাবর এক ঘর মানে এক, তাহলে 5 ঘর মানে 5, 10 ঘর মানে 10, 20 ঘর মানে 20। এটা ওয়াই অক্ষ বরাবর মানে পরিসংখ্যা, আর এটা আচ্ছা, আর এইগুলো হচ্ছে এক্স অক্ষ বরাবর হবে, লিখে দিয়েছি দেখো, এক্স ওয়াই লিখে দিয়েছি তো আমি। 20 এ হাইয়েস্ট নাম্বার হতো 15, আমি 30 পর্যন্ত লিখেছি। আচ্ছা তুমি করতে পেরেছো প্রিয়াঙ্কা? আর চুমকির কি খবর দেখো তো একটু ঘাট ঘুরিয়ে। কার এটা? দাও দাও দাও, সে হোক না, তুমি কি করেছো দেখি তো, তোমার খাতা থেকে ওটা লিখছে যখন, এই তো ঠিকই আছে। তুমি পেরেছো স্নেহা? তাহলে গড়াই কেমন হচ্ছে তুলতে হবে এবার, গল্প করছো কোনো? আচ্ছা আচ্ছা এবার নিচে চলে আসে, ভালো করে শুনবা, নিচে দেখো 0, আচ্ছা 0 থেকে 50, এগুলো প্রত্যেকটা কার গুণিতক, 5-এর গুণিতক আছে ও 10-এর গুণিতক আছে, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিই যে এক একটা ঘর মানে কত করে, 10, এক একটা ছোট্ট ঘর মানে, ভালো করে বুঝবা, আমি একটা জিনিস দেখাচ্ছি দেখো, এই এক নিচেরটা হচ্ছে যে এক্স অক্ষ আছে, ভালো করে দেখো নিচের এটা এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ বরাবর একটা এইখান থেকে এইটুকু একটা ছোট্ট ঘর মানে কত, 10, তাহলে 1 2 3 4 5, 5 ঘর মানে আমাদের 50 মানে আছে না, তাহলে একটা দাগ দিয়ে আমরা কি লিখবো, ছোট্ট নিচের দিকে দাগ যাবে, কি লিখবো, 50 লিখবো, নিচে 5 ঘর পরে 50, তারপরে 5 ঘর পরে এই যে 50, ওসব কিছু এখন আমরা, শোনো আমরা শুধু এখন এইগুলোকে ক্যালকুলেট করছি, সেগুলো পরে লিখবো, দেরি আছে। 50, হ্যাঁ 5 ঘর পরে একটা ঘর মানে 10 ধরেছি,
গ্রাফের মধ্যেই তো লিখছো, ওই পেজে তো সেই ছক আকারটা আমাদের আলাদা করে লিখতে হবে। সে ধরবো এখন না, 250টা বই দেখে দেখে লেখো। আচ্ছা 50, তারপরে 1 2 3 4 5, 250 অব্দি করলেই হয়ে যাবে, 300 কেন করবো? 100 করো করো। কঙ্গনা করেছো দেখি? 50 100 250। আচ্ছা 50 100-র উপরে 250 কি করে হলো? ও আচ্ছা ঠিক আছে ধরো। অত করেছো কোনো, যেটুকুনি লাগবে সেটুকুনি করবো। এই মা, তোমার দাগ তো এইখানে, দাগ তো বোঝে তুমি উপরে টেনে দিচ্ছ কেন? দাগ তো নিচে আছে। কি অবস্থা, পারমিতা পেরেছো? ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এই যারা যারা ওই একদম ওই সেই কালি পরে না এমন রুল ব্যবহার করছো, এই যেমন ওই যে, না না শ্রাবণী দাগ টেনে নিজেই বুঝতে পারে যে দাগ কোথায়, দিয়ে উপরেরটাই করে দিয়েছে। একটুখানি ডার্ক রুল ব্যবহার করো। কি গো, আমি সব দেবো তো। আচ্ছা এই যে এরপরে তাহলে এটা 50 100, 5 ঘর পরে 1 2 3 4 5, 150 1 2 3 4 5, 200 250 হয়ে গেল। স্কেল লাগবে, এবার ভালো করে শুনবা। এই যে জনগণ ভালো করে শোনো, দেখো আমরা এই যে 0 থেকে 50 এই জাতি এইগুলো কোন কোন অক্ষে নিয়েছি? এক্স অক্ষ, এরম না শুয়ে আছে, এক্স অক্ষ নিচে, আর সাইডের গুলো ওয়াই অক্ষ। তাহলে প্রথমে আমরা 0 থেকে 50 চোখের দেখা দেখে নাও। 0 কোথায়? একদম যেখানে ক্রস করেছে সেখানে 0, তাই তো? এবার 0 থেকে 50 এই রেঞ্জে, আচ্ছা আমাকে একটা কাগজ, একটা কার্ড দাও না, আমার কার্ড আছে না, কার্ড দাও, কার্ড। এটা দেখো 0 থেকে 50 মানে এইটা, বুঝতে পারছো? এখন এটাকে আমাকে উঠতে হবে কত দূর? 8 পর্যন্ত। তার মানে 0 থেকে 8 হচ্ছে এত দূর, মানে এইখানে পুরোটা ঢাকা থাকবে। বোঝা গেল? দেখেন ধরো করে দিচ্ছি, বলছি বলে দিচ্ছি। আচ্ছা 8 আছে তো, 0 থেকে 50টা আমার 8 ঘর পর্যন্ত উঠবে। তাহলে এখান থেকে কোনো, এখানে 5 6 7 8, এই 10 আমি ভুল জায়গায় বুঝেছি। আচ্ছা 10 এখানে, তাহলে এখানে 8 হচ্ছে 5 6 7 8, তাহলে 8 থেকে আমরা এদিকে দাগ চালাবো কত দূর? 50 পর্যন্ত। 50-এর উপরে রেখা কত দূর? 1 2 3 4 5 6, ঠিক আছে। না না 8ই হয়েছে, 8ই হয়েছে, 8টা হয়েছে, বুঝতে পারলাম। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম স্তম্ভ। 0 থেকে 50 পর্যন্ত কত দূর উঠলো? 8 ঘর পর্যন্ত। আচ্ছা কি কি কিছু দিতে হবে। আচ্ছা এবার এটা গণনা আমি একটু সহজ করে বলে দিই, গণনাটা সহজ করে শুনে নাও। আমার নিম্নমান কত আছে? 0। ঊর্ধ্বমান কত আছে? 50। তাহলে 0 উপরে আমরা 8 ঘর যাব, 50-এর উপরে আমরা 8 ঘর যাবো, যে দুটো বিন্দু পাবো সে দুটোকে আমরা জুড়ে দেবো। ক্লিয়ার? পরেরটা দে দুটো বিন্দু। আচ্ছা পরেরটা 50 আর 100, তাহলে 50 থেকে উপরে কত ঘর গুনবো? 15। তাহলে 50 এখানে, এখানে 8 9 10 11 12 13 14 15, এইটা হ্যাঁ ওখান থেকে। আচ্ছা এরপরে কত আছে? 100। এরপরে কত আছে? 100। 100 থেকে কত ঘর গুনবো উপরে? 15। তাহলে 100 এখানে, গুণ উপর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, কি ভুলভাল গুনছি নাকি? 15, হ্যাঁ 15। আচ্ছা ঠিকই আছে, হয়ে গেল। স্কেলের সাহায্যে সুন্দর করে জুড়ে দাও। কি
ওইটুকুনি আমি যদি স্কেল ইউজ করি না আরো বিগড়ে যাবে। 15, এখানে 15 ঘর, তাহলে 15 ঘর উঠবে। করো। ব্যাপারটা কি বলতো, এটা না ফুলে আছে, এটা যদি একবার সেটে থাকে তাহলে দেখতে সুবিধা হয়। বুঝতে পারো নি কে কে? গড়াই করে ফেলে বলছে হাত তুলে। হ্যাঁ যাই, এই তো এই দেখি 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 মাথা সরাও। হ্যাঁ হ্যাঁ করো করো করে বলো। সঞ্চারি পেরেছো? কারা গো? যাচ্ছি। এ তোমার গ্রাফ কই? বাড়ি নেই? গ্রাফ খাতা বাড়ি নেই? আনতে ভুলে গেছো? পরেগুলো করো, পরেগুলো করো। চুমকি স্কেল খেয়ে নিল কে? পরেগুলো করো। ওই তো 100 থেকে 150 কত পর্যন্ত আছে? 10। তাহলে 100-এর উপরে 10, 150-এর উপরে 10 করো এই লাইনটুকু। হ্যাঁ হয়েছে। আচ্ছা তোমাকে পৃষ্ঠা দিচ্ছি, তুমি করবা কি দেখছি। আরে সাবাস, দাও দেখি। বাহ সুন্দর হয়েছে। কারোটা এই তো সুন্দর হয়েছে। হয়তো তো ওই কাজ গড়াই কে দাও। হ্যাঁ হয়েছে। এই বিপ্লবকে একটা পৃষ্ঠা দাও। ও আমাদের কাছে পেজ আছে তো। আচ্ছা আরেকটা বিক্রি করতে আমার কাছে পৃষ্ঠা আছে কাজের জন্য, বলো তো যাদের বন্ধু বান্ধব নেই, যাদের বন্ধুগুলো খুব স্বার্থপর তাদের জন্য। ও 8, 15, 10। এই নাও এটা আদিত্যকে দাও। হ্যাঁ ঠিক আছে। এইটা কার? ওটা তোমার না, ওটা পরিতার। পরিতাকে দাও। এই কর বাবু, এই যে করের ভুল শোনো, এই যে তুমি এই দুটো দাগ, এই যে ছোট দাগটা জোড়োনি, আবার দেখো নিচে দাগটা বাইরে বেরিয়ে এসছে, এটা কিন্তু করা যাবে না। এটা কার? এই ছোট ছোট কোপ কেন? ও আচ্ছা রিয়ার খাতা না রিয়া? তুমি কি দ্বিতীয়বারে এই খাতাই কিনেছো? খাতা পেজ বেঁচে গেছে আগেবার। তোমার খাতায় তোমার অসুবিধা কম হবে। আমি তোমাদের সাথে তো বলি না, অঙ্ক শিখে গেলে এক্সট্রা পেজগুলো ইউজ করতে পারবা। তোমার খাতাগুলো ভালো আছে। এ না এ দাও। আচ্ছা এটা কার গো? হাতে লেখা খুব বাজে আমার মতো। নামই তো লেখা নেই। দাও যাত্রায় দিয়ে দাও। এটা ঠিকই আছে। আচ্ছা তাহলে কি সবার কি সব কটা হয়ে গেছে? তোমার হয়েছে? ইয়াসিনের হয়েছে কেন দেখো তো। ওটা বাইরে দাও তো।
আচ্ছা আমাদের তাহলে হলো দ্বিতীয় ঘর 100, 100 থেকে 150 10, তাহলে 100 তে 10 গুনবো 1 2 3 4 5 6 7 8 9 10, আর 150 এ 10 গুনবো এখানে। আচ্ছা 200, যদি শোন ব্যাপারটা হচ্ছে হালকা হলে প্রবলেম হচ্ছে যে এই যে যদি পেন্সিলের কালার হালকা তাহলে ওদের সবুজই থেকে যাবে। পেন দিয়ে করো তো ভালো, কিন্তু সেটা অ্যালাউ করবে না। আচ্ছা 12 আর 12, তাহলে 150-এ 12 এইটুকুনি, 200-তে 12 হচ্ছে এইটুকুনি। আচ্ছা এরপরে কি আছে, 200 আর 250-এ 5, 200-তে 5 1 2 3 4 5, আর 250-এ 5 হচ্ছে এইটুকুনি। আচ্ছা তোমাদের ভুলগুলো এটাই দাও, এই যে ভুলগুলো দেখে নাও। দেখো ভুল হচ্ছে যে অনেকে দেখেছে যে এই যে এইখান থেকে এইটুকুনি ওঠার পর তাহলে এই যে মাঝখানে দাগটা যে জুড়তে হবে এটা জোরে নেই, কর ভুল করেছে তাই না। আর হচ্ছে নিচের লেখাগুলো দেখছি যে 50 100 150 200 250 এগুলো কি হচ্ছে সব গায়ে গায়ে চিপকে গেছে, এরম যেন না হয়। আচ্ছা এটা হচ্ছে আমাদের মানে ছবিটা হয়ে গেল, তাহলে ছক আর ছবি আশা করে সবাই পারবা। এবার বেঁচে গেল লেখা, ইতিহাস। আচ্ছা ইতিহাস লেখার আগে কি এই ফাঁকা করে এখানে লাগবে না, পরিসংখ্যা বহুভুজের এই দুটো করে কাজে লাগতো। আচ্ছা এবার দেখো তুমি ছবিটি আঁকার পরে বুঝে গেলে কি করতে হবে, এরপরে তুমি যখন নিজে করবা এ ভারী জ্বালাতন তো, একবারে করে দিয়েছে না ভাল লাগছে না, 4 বার কাটাতাম তাহলে খুব ভাল লাগতো। হ্যাঁ ঠিক। আচ্ছা শোনো এবার এই যে গ্রাফ পেজে কতগুলো লেখা বাকি আছে সেটা হচ্ছে দেখো আমরা এক্স অক্ষ বরাবর কাকে লিখেছি, হেডিং এর দৈনিক লাভ তাই না, তাহলে এদিকে অ্যারো দিয়ে কি লিখতে হবে, দৈনিক লাভ। আরে আছে আছে দৈনিক লাভ হয়েছে। আর এদিকে আমরা কি লিখবো, এটা এক্স অক্ষ এদিকে। হ্যাঁ কৃষ্ণনগর বানান দু রকম হতে পারে। শোনো আমি বলি, দেখো কৃষ্ণনগর কে আর আই, এটা যে কৃষ্ণনগর আর হচ্ছে কৃষ্ণনগর, ঠিক আছে। আজ শোনো না আমাদের মানে মোটামুটি ভারতবর্ষের মধ্যে কৃষ্ণনগর আর কৃষ্ণনগর একটাই আছে। এবার দেখো আমি অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় সরকারি কাগজে অনেক জায়গায় দুবার এনে থাকে কৃষ্ণনগর কৃষ্ণনগর, আর অনেক জায়গায় কৃষ্ণনগর। আচ্ছা এটা আবার লিখে দিও না কেউ। হ্যাঁ হ্যাঁ আমি শোনো আমি সবসময় দুটো এনে দিয়ে লিখি, কৃষ্ণনগর। কোনো সমস্যা নেই, কে কাটবে আসলে কেউ দুটো নামই রেজিস্টার্ড, অসুবিধা নেই। মানে আগে কি বলতো, এই শোনো শোনো এই যে যখন মানে রাজা মহারাজারা থাকতো তখন ওরা কৃষ্ণনগরই বলতো, কিন্তু তখন তো ইংরেজি প্রচলন ছিল না। এ যখন ইংরেজরা এলো ওরা এই ন দুবার বলতে পারে, কৃষ্ণনগর, ওই জন্য একটা কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার চলে আসো এদিকে কি লিখবো, দোকানের সংখ্যা সব রুলে হয়ে গেছে। এইটুকুনি লেখার পরে আমাদের ইতিহাস লিখতে হবে। দৈনিক লাভ। আচ্ছা এরপরে আচ্ছা আমি শোনো এখানে যে লেখাটা লেখাবো সেই লেখাতে বারবার ওই সংখ্যা চেঞ্জ করে করে লিখলেই আমাদের অন্যান্য সব অঙ্ক হয়ে যাবে গ্রাফ খাতায়। আচ্ছা শোনো গ্রাফ তোমরা এখন গ্রাফ খাতাতে শোনো তোমরা আগে দেখে নাও যে ছকে কতটা ঘর আছে, দেখে নাও ছকে কটা কটা ঘর আছে দেখো 1 2 3 4 5 6, 1 নাম্বার ছকে 6টা 5টা, তাহলে হাফ খাতা বাদ দিয়ে দাও, তার নিচ থেকে লেখো গ্রাফ পেজে যেখানে গ্রাফের ছবি এঁকেছো
তার বাঁ সাইডের। ছকের জন্য 5টা না 10টা ঘর ছেড়ে দাও, 7টা ঘর 8টা ঘর ছেড়ে দাও। তারপর থেকে তুমি ছক কাগজে বলে লেখাটা শুরু করো, আর কিছু লেখা নেই এখানে। খাতায় লেখার জন্য তো জায়গা ছাড়োনি, তাই না? হ্যাঁ, যাতে তুমি এখানকার বক্সটা আঁকতে পারো, আর কিছু না। ঠিক আছে, বক্সটা এঁকে নেবে। আচ্ছা, এবার লেখো, লেখো ছক কাগজে, ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ব্র্যাকেটে এক্স অক্ষ, পেন দিয়ে লিখবো, কমা, না না বলবো, ওয়াই ও ওয়াই ড্যাশ, কমা ওয়াই অক্ষ, ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, হ্যাঁ জানি, ওয়াই অক্ষ ধরে অঙ্কন করে। আচ্ছা, এক্স অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুকে সেম সেম সে তো দেবই। আরে এবং ওয়াই অক্ষ বরাবর, গড়াই আর আদিত্য চুপ, হ্যাঁ বাহুকে। আচ্ছা আচ্ছা, বাহুকে কেন? বাহুর দৈর্ঘ্যকে? ও, একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের, হ্যাঁ বাক্সই দেবা, বাক্স, ওই হলো, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে, একবার তুমি 5 আর 1 কি করে লিখবা বলো? আমি এখানে বক্স করেছি কারণ প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই জায়গাটাতেই চেঞ্জ করতে হবে, ওই জন্য বক্স করে দিয়েছি। হ্যাঁ, তুমি লিখে নিও, তুমি নিজে পারো তো। একটি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে আচ্ছা, এবার তো লেখার আগে আমাকে বলো তো, এক্স অক্ষ বরাবর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, মানে যে ছোট ছোট যে বর্গক্ষেত্র আছে না, এর এক একটা বাহুর দৈর্ঘ্যকে আমরা কত ধরেছি? 10 করে। তাহলে এখানে লিখবো কি 10 একক ধরে। আর ওয়াই অক্ষ বরাবর কত একক ধরেছি? তাহলে 1 একক ধরে। এবার যে বিন্দুগুলো স্থাপনা করব, বিন্দু কি বলছে এর কথা, ধরে পরিসংখ্যা বিভাজন, কেন গো? তো ফাঁকা ফাঁকা বেশি লিখতে হবে না, তো ফাঁকা দিয়ে লিখেছি। পরিসংখ্যা বিভাজন ছকটির আয়ত লেখো অঙ্কন, না হয়ে গেছে, করা হলো, শেষ। যদি শুধু পরিসংখ্যা আয়তলেখ দেয় তাহলে তোমাদের লেখাটা একটু কম হবে, আর পরিসংখ্যা বহুভুজ দিলে ওই বিন্দুগুলো স্থানাঙ্কগুলো তোমাকে আলাদা করে লিখতে হবে। ইয়েস, চেপি যা, এই মাঝে সোজা করে বসো তো।
1 ঘন্টা পড়া হয়নি, মাজা পেকে গেছে। কাঠের গুড়ি তুলবা 4টে করে। হ্যাঁ, কাঠ মিস্ত্রি গুলো ওরে কি শক্তিশালী, 1.5 কুইন্টালের গুড়ি কাঁধে করে নিয়ে তুলে চলে গেল ভ্যানে তুলতে। আমি বললাম আমিও পারবো, আমিও ছোট্ট গুড়ি নিয়েছি রে ওই তুলতে গিয়ে। বাবা পুরে সে বাহুবলীর মতো লাগছিল। আয় তো লেখো। এখানকার যে এইটুকুন তো আয়ত লেখো হয়ে গেছে, আর কিছু না। আচ্ছা, যে এখানকার যে যে অঙ্কগুলো করে আনতে বলবো সেই অঙ্কের লেখকগুলো তোমরা বাড়িতে করে আনবা। একটা অঙ্ক থেকে 4টে বেজে যাবে না? কঙ্গনা দাও তো, দেখে দেখে তো লিখলে। এবার দেখো কি ঠিকই তো আছে না, কর দিয়ে দাও। আচ্ছা, এখানকার তোমরা একটা অঙ্কই করে আনবা বাড়ি থেকে। হ্যাঁ, সেটা হচ্ছে 8-এরটা। 8-এর অঙ্কটা তোমরা করে আনবা। আর তাছাড়া অন্যান্য অঙ্ক নর্মালি হবে না, 8-এরটা এটার মধ্যে হবে, কারণ অন্যান্য অঙ্কে নতুন একটা বিষয় নিতে হবে। দেখো কেন বলি, যেমন মনে করো 2-এর অঙ্কটা দেখো, 2-এর কোশ্চেনটা বইতে লেখা আছে না? দেখো আমাদের প্রত্যেকটা অঙ্ক শুরু হয় 0 থেকে 50, মানে 0 থেকে স্টার্ট হয়, কিন্তু এই অঙ্কটা শুরু হয়েছে কত দিয়ে? 136। তাহলে প্রশ্ন যে আগের 136টা ঘর গেল কোথায়, সেটা তো আমাকে দেখাতে হবে। তো স্থানাঙ্ক বিন্দু তো 0 থেকে নিতে পারবো না, ওইখানে আর আলাদা পদ্ধতি আছে, সেটা আগামী ক্লাসে শেখাবো। তোমরা শুধুমাত্র 8-এর অঙ্কটা করে আনো। হ্যাঁ, লেখা সমেত। ক্লাস 9 না, আমরা ওই জন্য পাশে সব লিখে দিয়েছি তো, সব তথ্য পাশে লেখা আছে, মিস করা যাবে না। এই শোনো, 1-এরটা আর 8-এরটা তোমরা বাড়িতে করে আনবা। হ্যাঁ, 1-এর অঙ্কটাকে করবা বুঝে বুঝে, তারপর 8-টা করবো। বুঝে আগামী ক্লাসে শেষ করার চেষ্টা করব গ্রাফ। হ্যাঁ বলো, ওখানে আর কিছু বসাতে হবে না, হয়ে গেছে এটা। আচ্ছা, তোমরা এখানে এই শোনো, এখানে একটা জিনিস তোমরা করতে পারো, ওই অনেকের খাতাতে কি হবে দেখো, ওই যে পেন্সিলের কালি একটুখানি হালকা হয় তো, এখানে তোমরা দাগ দিতে পারো, 3টে বা 4টে করে দাগ দিতে পারো এইভাবে। হ্যাঁ, একটু জিগজ্যাগ করে দাগ দিতে পারো, তাহলে কি হবে? কিসে না, ওটা কি, ওটা দেখো দ্বিস্তম্ভে ছিল। এটা তুমি যেমন খুশি দাগ দাও, এখানে এটা কিন্তু সবকটা একটা জিনিসকে প্রকাশ করছে, এটা দ্বিস্তম্ভ না, এটা সাধারণ স্তম্ভ। ঠিক আছে, যাতে বোঝা যায়, আর কিছু না, বেশি না, 1টা 2টো করে দাগ দেবো, বেশি না। আচ্ছা, এবার বিজ্ঞানে আসা যাক। আজকে জীবন বিজ্ঞানে একটুখানি ছোট্ট একটা অংশ আছে, ওটা শেষ করলে পুষ্টি শেষ হয়ে যাবে, তারপরে পুরো পুষ্টির উপরে পরীক্ষা হবে। হ্যাঁ না, আজকে পুষ্টি। না, আজকে শুধু পুষ্টি করাবো।
আচ্ছা তোমরা আরেকটা কাজও করতে পারো, থাক করতে হবে, বলবো না থাক। আচ্ছা সবাই একটু চুপ করে বসো। কঙ্কনা, তৃষা আসেনি, শ্রাবণী, পরিতা, রিয়া, নন্দিতা, ফেলে দাও তো সাইড দিয়ে, কালি নেই রেখে দিয়েছে কেন? বাড়ি যাও কাদের বাড়ি? কার বাড়ি? ও হ্যাঁ 12টার মধ্যে ছিল তো। আচ্ছা আদিত্য বলো, প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সংকেত কি? I2 by 2, C1 by 1, বলো। পারে না লোকেটা, শুনে শুনে বলো। আচ্ছা আজকে আমাদের ছোট একটা টপিক বাকি আছে, দেখো আমরা কতদূর পড়েছি একটু শুনে নাও। আমরা পড়াশোনা করেছি হচ্ছে সর্বপ্রথম আমরা খাবার দাবার খেয়েছি, যেটাকে কি বলা হয়? খাদ্য গ্রহণ। তারপরে পরিপাক হয়েছে, সেটাকে বলা হয় পরিপাকই বলা হয়। পরিপাকের পরে কি কি ছিল? 3টে স্টেপ ছিল আরো, শ্বসন, আত্তীকরণ আর বহিষ্করণ, শোষণ। আচ্ছা এবার শ্বসন কোথায় ঘটে? শ্বসন কোথায় ঘটে? কোষে, হ্যাঁ কোষেই। ইয়েস। শোনো তাহলে খাবার দাবার গুলো যখন আমরা খাই সেই পদ্ধতির নাম খাদ্য গ্রহণ। খাদ্য গ্রহণের পর আমরা কি করি? সেটাকে পরিপাক করি। পরিপাক করার পরেই আসল ঘটনা শুরু হয়, সেটা হচ্ছে কি শ্বসন। এই শোষণ, সেটা কি শোষণ। আমাদের যে ক্ষুদ্রান্ত বা পেটের মধ্যে যে নাড়িভুড়ির অংশটা দেখা যায়, সেই পুরোটাকে বলা হয় কি ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, অনেক কিছু আছে। তাহলে ক্ষুদ্রান্তে আসি। ক্ষুদ্রান্তে হচ্ছে কি শোষণের প্রধান স্থান কি বলা হচ্ছে? ক্ষুদ্রান্ত। ভিল আসবো। ক্ষুদ্রান্তের মধ্যে কি থাকে? চুলের মতো, রোমের মতো কিছু অংশ থাকে, যেগুলো ঘুরে বেড়ায় আর কি, আস্তে মানে নাড়াচাড়া করে। জলের মধ্যে যেগুলো ওই সেই মানুষ ডুব মারে, চুলগুলো যেমন নড়াচড়া করে, ক্ষুদ্রান্তের মধ্যে ভিল্লিগুলো তোমার হবে না, ঠিক আছে? আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে কি ভিলাই আর ভিলাস কি, দেখো ক্ষুদ্রান্তের ভেতরে এপিথিলিয়ামে আছে কি ভিলাস। কি বলা হচ্ছে? এপিথিলিয়ামে কি আছে? ভিলাস। এবার এই পুরো ভিলাস গুলো একত্রে বলা হয় ভিল্লি। পুরো ভিলাস গুলোকে একত্রে কি বলা হয়? ভিল্লি।
এর কতগুলো অংশ আছে? হ্যাঁ, একটা সিঙ্গেল ভিলাস। আচ্ছা, প্রতিটি ভিলাসের কেন্দ্রে একটি করে ল্যাকটিয়াল বা লসিকা বাহু থাকে। মানে ভিলাসের কেন্দ্রে দেখো নীল যে অংশটা আমি দেখিয়েছি সেটা কি? লসিকা বাহু। সেটা কি? লসিকা বাহু। আসছি, লসিকা বাহুর একটু উপরে, লসিকা বাহুর একটু উপরে তো কালো কালারের একটা অংশ দেখিয়েছি না? এটা হচ্ছে কি রক্তবাহু। এটা কি? রক্তবাহু। রক্তবাহ, আচ্ছা রক্ত জালক কি বলতো? ক্ষুদ্র ক্ষুদ্র রক্তবাহকে রক্ত জালক বলে। বাহু, বয়াকার হ। কোনটা? মানে দেখ ব্যাপারটা কি বলতো, এটা আমি যেটা রেখেছি এটা তো এরকম হয় না, এটা রাউন্ড শেপে হয়, মানে পাইপের মতো, এগুলো অবিচ্ছিন্ন, বুঝতে পেরেছো? আমি তো একটাই, এবার দেখো এটা যদি উপরে তাহলে এখানে কানেক্টেড থাকবে, এখান থেকে কানেক্টেড থাকবে, বুঝতে পেরেছো? রাউন্ড শেপের হয়, বুঝতে পারলাম। আচ্ছা তাহলে কি কি পেলাম? আচ্ছা রক্ত জালক লিখি, হ্যাঁ এখন যা লিখে দিয়েছি তাহলে জালক লিখি। আচ্ছা তাহলে কি পেলাম? ভিলা এর ভেতরে কি থাকে? লসিকা বাহ। লসিকা বাহর একটু উপরে কি থাকে? রক্ত জালক। আর রক্ত জালকের উপরে কি থাকবে? কি থাকবে? ভিলাস, একটা পর্দা। কি থাকবে? ভিলাস নামক একটা পর্দা। হয়ে গেল। তাহলে মনে করো খাবার দাবার গুলো কোথায় আছে? খাবার দাবার কোথায় আছে? বলছে পেটে। সুন্দর বলেছে। আচ্ছা বলেছে যে কার্বোহাইড্রেট ও প্রোটিনের সরল অংশ ভিলাইয়ের রক্তজালকীয় ফ্যাটের সরল উপাদান লসিকা বাহে শোষিত হয়। হয়েছে। ব্যাপারটা হচ্ছে মানে এই যে ক্ষুদ্রান্ত আছে এর উপর দিয়ে এখন কি যাবে? আমাদের হজম করা খাবার দাবারের অংশগুলো যাবে, একটা রস যাবে আর কি। এই রসের মধ্যে কি যাচ্ছে? প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সব কিছু আছে। বলছে কি কার্বোহাইড্রেটের অংশ কি দ্বারা শোষিত হয়? দেখে বলো, বই নিয়ে নিচো? দেখো লেখা আছে, বলছে কার্বোহাইড্রেটের প্রোটিনের সরল অংশ ভিলাইয়ের রক্তজালকে, মানে এই যে রক্তজালকগুলো কালো কালো দিয়ে আমি দেখিয়েছি, পেজ নাম্বার 81। তুমি কি দেখছো? তাহলে কি বললাম? কার্বোহাইড্রেট আর হচ্ছে প্রোটিন, এর সরল অংশগুলো মানে তরল জাতীয় হয়, এটা কি হবে? এই যে রক্তজালকগুলো আছে এই রক্তজালক দ্বারা শোষিত হয়ে যাবে। হয়ে গেল। এবং বাকি থাকলো কি তাহলে? লিপিড। বাকি থাকলো কি? লিপিড। লিপিড মানে কি বলতো? ফ্যাট আর কি। সেটা শোষিত হবে কিসের দ্বারা? সেটা শোষিত হবে লসিকা বাহুর দ্বারা। হয়ে গেল। আচ্ছা এরপরে কি বলেছে? ক্ষুদ্রান্তের শোষণের প্রধান স্থান হলেও পাকস্থলীয় বৃহদন্তের অল্প বিস্তর শোষণ ক্রিয়া ঘটে। বিশেষ করে জল, গ্লুকোজ ও স্যালাইনের কয়েক প্রকার ভেষজ পদার্থ এই অঞ্চলে শোষিত হয়। মুখস্থ রাখবা। কি হয়েছে? আচ্ছা এবার শোনো পদ্ধতিতে চলে আসো। দেখো এই যে পদ্ধতি ভালো করে দেখো, এইগুলো দেখো, এইখানে যে ভিলাসটা যে এটা আসলে কি এক ধরনের পর্দা, তাই তো? আচ্ছা এর ভেতরে জল যে তরল পদার্থ আছে, এর উপরেও তরল আছে, ভিতরে তরল, উপরে তরল আছে, তাহলে এই তরল থেকে কিছু অংশ রক্তজালকের মধ্যে চলে আসবে। তাহলে এই পদ্ধতিটার নাম কি? কোন পদ্ধতিতে মাঝখানে পর্দা থাকে এবং একটা অংশ থেকে অন্যটায় অংশ ঢুকে পড়ে? অভিস্রবণ আর ব্যাপন, দুটো পদ্ধতিতেই হবে, অভিস্রবণ এবং ব্যাপন। আচ্ছা বলছে কি কয়েকটি ভৌত প্রক্রিয়ার সাহায্যে এই ঘটনাগুলো ঘটে। তিনটি ঘটনা বলেছে, ব্যাপন, অভিস্রবণ চাপ আর রক্তচাপ। ঠিক আছে। প্রথম হচ্ছে কি স্বাভাবিক অবস্থায় কি চাপ? জল চাপ, সরি জল চাপ। আচ্ছা স্বাভাবিক অবস্থায় রক্ত অপেক্ষা ক্ষুদ্রান্তের গহরে বিভিন্ন পরিপাক লব্ধ, মানে পরিপাক হওয়ার পর পদার্থের ঘনত্ব বেশি থাকে, তাই ব্যাপন প্রক্রিয়ায় কি হয়ে যায়? সেটা রক্তবাহের মধ্যে ঢুকে যায়। বোঝা গেল? যখন ঘনত্ব বেশি, এর ভেতরে ঘনত্ব কম, তখন ব্যাপন প্রক্রিয়ায় এর মধ্যে কিছু ঢুকে আসবে, পুষ্টিকর পদার্থগুলো। ঠিক আছে। এরপরে চলেছে জলের চাপ। অধিক জলচাপ ক্ষুদ্রান্তের এপিথেলিয়ামের মধ্যে দিয়ে জল ও অন্যান্য দ্রবীভূত পদার্থকে পরিস্রাবণ ঘটায়। পরিস্রাবণ পদ্ধতি মনে আছে? পরিস্রাবণ বলো। না ঠিকই, পরিস্রাবণ কার মনে আছে? পরিস্রাবণ, হ্যাঁ পড়েছো, লিখেছো, নাম্বার পেয়েছো, সব হয়েছে। তুমি নাম্বার পাও? হ্যাঁ পরিশ্রম বইতে লেখা নেই, ক্লাস 9-এ নেই আর কি, ছোটবেলায় পড়েছিলে 7-এ। পরিশ্রবণ বলছি, বলে দিচ্ছি। এই যে দেখে নাও, একটা পাত্রের মধ্যে জল আছে, পরিষ্কার সুন্দর জল, এর মধ্যে আমি একটু কাদা মিশিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল কি? কাদা জল, তাই তো? চামচ দিয়ে খুলে দিলাম, ঘোলাটা হয়ে গেল।
সারাদিন রেখে দেওয়ার পর পরের দিন সকালে দেখা যাবে কি তলায় কাদা জমেছে এবং উপরে স্বচ্ছ জল পেয়েছি, তাই তো? তাই তো, এই ঘটনাকে বলে আশ্রাবণ। কি বলে এটাকে? আশ্রাবণ। পড়েছো? এবার শোন, এবার আশ্রাবণের প্রবলেম কি, এইখানে যে জলটা থাকে সেই জলটা হালকা হালকা ঘোলাটে হয়, মানে কি এর মধ্যে কিছু কিছু পদার্থ আছে, এইটাকে ফিল্টার পেপারের সাহায্যে কি হয়, সেই ফুচকার কাপের মতো বানিয়ে এর মধ্যে ঢাললে এখানে টুপ টুপ করে জল পড়ে, যেটা একদম পরিষ্কার হয়, সেটা হচ্ছে পরিশ্রবণ। বুঝতে পারলাম? ঠিক আছে। আচ্ছা, এবার যদি অভিশ্রবণ চাপ, অভিশ্রবণ চাপ মানে কি? অভিশ্রবণ প্রক্রিয়ায় যে চাপ থাকে। সুন্দর কথা, পড়ো, পড়েই শোনাও। আচ্ছা দেখো, বলছে কি ভিলায় রক্তচালকে অভিশ্রবণ চাপের, আচ্ছা অভিশ্রবণ চাপ মানে হচ্ছে কি, সে আঙুরের কথা বলেছিলাম মনে আছে? বলো। যে ন্যূনতম ওই হ্যাঁ, ইউ আকৃতির নল দেখানো হয়েছিল। আচ্ছা, এই শোনো শোনো, তাহলে এইটা, এই ঘটনার নাম কি? এই ঘটনাটার নাম কি? শোষণ। এই ঘটনাটার নাম কি? শোষণ। তাহলে শোষণ কিসের মাধ্যমে হলো? ক্ষুদ্রান্তের ভিল্লিতে। কার কার মাধ্যমে? রক্তজালক ও লসিকাবাহ। লসিকাবাহ লিপিড গ্রহণ করে নেয়, আর রক্তজালক কার্বোহাইড্রেট আর প্রোটিনকে গ্রহণ করে নেয়। কোন কোন পদ্ধতিতে হয়? তিনটে পদ্ধতিতে: ব্যাপন, আর জলচাপ যেখানে সাহায্য করে পরিশ্রবণ, আর এটা কি? অভিশ্রবণ চাপ। আচ্ছা, এইটুকুনি হয়ে যাওয়ার পর আমাদের লাগবে কি? আত্তীকরণ। আত্তীকরণ মানে ইংরেজিতে অ্যাসিমিলেশন বলে। বলছে কি যে প্রক্রিয়ায় শোষিত খাদ্যের সরল অংশ কোষের প্রোটোপ্লাজমের মধ্যে ঢোকে। আচ্ছা, কোষের প্রোটোপ্লাজম মানে? হ্যাঁ, ওই ওর মধ্যে ঢুকে পড়ে আর কি। আচ্ছা, এটা মনে করো একটা কোষ, আচ্ছা প্রাণী কোষে, এটা মনে করো একটা প্রাণী কোষ, তাই না? প্রাণী কোষের প্রোটোপ্লাজম কাকে বলে? প্রাণী কোষের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে নিউক্লিয়াস থাকে যেটা ঘন হয়, আর বাদ বাকি যে মাইটোকন্ড্রিয়া অন্যান্য বস্তু থাকে সেগুলো মিলে কি তৈরি হয়? সাইটোপ্লাজম, তাই তো? সাইটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসকে তাড়িয়ে দিই সেটা হয়ে যাবে কি? প্রোটোপ্লাজম। হলো আদিত্য, গল্প করতে হবে না। তাহলে কি বললাম? বিষয়টা হচ্ছে কি, মনে করো রক্তজালক বা ভিল্লি থেকে কার্বোহাইড্রেট শোষিত হলো রক্তবাহের মধ্যে দিয়ে, সেটা যাবে কোথায়? কোষের মধ্যে। কোষের প্রোটোপ্লাজমে কি ঢুকে গেল? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেট যাবে, কার্বোহাইড্রেট মানে কি? গ্লুকোজ। আচ্ছা, গ্লুকোজ যে কোষের মধ্যে ঢুকলো, এবার কি ঘটবে? শ্বসন। শ্বসনের পর্যায়ে দুটো, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র। তাহলে এটা লাস্টের দিকে প্রান্তীয় শ্বসন। আচ্ছা, তাহলে যেই আমরা খাবার, ধরো আমি চিনি মিষ্টি খেলাম, রসগোল্লা খেলাম, ওর মধ্যে কার্বোহাইড্রেট আছে, ক্ষুদ্রান্তের ভিলি রক্তচালকগুলো কি করলো? চিনির রসটাকে শোষণ করে নিল। শোষণ করার পরে পাঠাবে কোথায়? কোষের ভেতরে। প্রথমে কোন ঘটনা ঘটবে? গ্লাইকোলাইসিস। তারপরে মাইটোকন্ড্রিয়ার মধ্যে জিনিসপত্র ঢুকে পড়ে ক্রেবস চক্র, সেখান থেকে আমরা শক্তি পাবো। তারপরে সবার শেষে প্রান্তীয় শ্বসন। আচ্ছা, এবার চলেছি বহিষ্করণ। বহিষ্করণ কেমন বলো তো? যে খাদ্যের যে সকল অংশ, আচ্ছা কোন খাবার হজম হয় না? খাদ্যের 8টা উপাদান আছে: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, লিপিড, জল, ফাইটোকেমিক্যালস। না, বলেনি কেউ। আর এটা হচ্ছে কি? ফাইবার, তন্তু, যেটা হচ্ছে সজনে ডাঁটা খেলে বেশি পাওয়া যায়। ফাইবার। ফাইবার হচ্ছে কি? হজম হয় না, তাই না? হাততালি দিয়ে দিচ্ছে না? আচ্ছা, খাবার দাবারের যে অংশ, এই কথা না, খাবার দাবারের যে অংশ অপাচ্য হয়, মানে যেটা হজম হয় না, সেটা চলে আসে সরাসরি বৃহদন্ত্রের থেকে মলাশয়, এবং সেটা গুড মর্নিং হলেই বেরিয়ে যায়। অনেক সময় যাদের প্রবলেম হয় সেক্ষেত্রে যখন তখন বেরোতে পারে। ঠিক আছে। আচ্ছা, যে অংশটা দিয়ে বেরোয় তার নাম পায়ু। এবার চলেছে বিপাক বা মেটাবলিজম। বছরের শুরুতে একদম ফার্স্টের কোশ্চেন ছিল বিপাক। আমাদের শরীরে যে শারীরবৃত্তীয় ক্রিয়া হয় তাকে বলা হয় বিপাক। দু ধরনের হয়, উপচিতি আর অপচিতি। যে বিভাগে শরীরের শুষ্ক ওজন বেড়ে যায়, যেমন আমার বেড়েছে, তাকে বলবো উপচিতি বিভাগ। আর কিছুদিন ভালো মন্দ খাওয়া বন্ধ করে দিলে শরীর ওজন কমে যাবে, সেটা হচ্ছে অপচিতি বিভাগ। বুঝতে পারছো না? হ্যাঁ, না ও বাড়িতে আসলে ভাড়া দিয়ে দেওয়া হয়েছে, এটা ব্যাংক হয়েছে আর কি।
যাবা জিজ্ঞাসা করবা কোন ব্যাংক খুলেছো এমন করে যাও। না না। আচ্ছা এরপরে, আচ্ছা তুমি খাবার খাও। আচ্ছা দেখি কঙ্কনা থেকে শুরু করে যাক, বলো কঙ্কনা কি খেতে ভালো লাগে? কি খেতে ভালো লাগে? না না না, আছে আছে, কিছু খেতে ভালো লাগে না তোমার? ভাল লাগে না। এই পরিদের কি খেতে ভালো লাগে? এই দাঁড়া তো পরিতে বলছি। সব ভাল লাগে। তোমার? বিরিয়ানি। তোমার কি ভাল লাগে? বিরিয়ানি। আচ্ছা সঞ্চারি কি খেতে ভাল লাগে? ফুচকা। আচ্ছা তোমার? ও সব খায় আমার মতো। তোমার? সব। এই যে চুমকি, তোমার কি খেতে ভালো লাগে? কি বললো শুনতে পেলাম না। আচ্ছা পারমিতার? হ্যাঁ বলো, কি খেতে ভালো লাগে? আচ্ছা এই ও কি বললো? কিছু খেতে ভালো লাগে না, বাবা থাক। আচ্ছা ছেলেদের দিকে আসে যাক। দেব, কি খেতে ভালো লাগে? বলো। এই ওসব কি হচ্ছে? বলো বলো, ভাল লাগে না কিছু খেতে? কি গো? চিকেন। আর তোমার? এই কর বলো। খাসি। তোমার? তুমি বলো। আলু। ও সব সব। আর তুমি বলো। ছাগল ভালো লাগে। আচ্ছা ইয়াসিনের কি খেতে ভালো লাগে? এই কি বললো? চিকেন। আর তোমার? ও সব। এই তোমার? তোমার রাইস লাগে। আর তোমার? আর চিকেন। আচ্ছা এবার শোনো, এই যে কঙ্কনা আর আদিত্য আর গড়াই কি হচ্ছে? এই ওই যে শোনো, খাবার দাবার যা কিছু খাও না কেন, সেই খাদ্য খাওয়ার উদ্দেশ্য কি? যে খাবার খেলে আমাদের শরীরে মানে ভালোভাবে পাচন ক্রিয়া ঘটে এবং সেখান থেকে আমরা পুষ্টি পেতে পারি। কি কি? খাবার পেটে থাকে না কারণ এই যে প্রক্রিয়াগুলো হয়ে যায়, তারপরে বহিষ্করণ হয়ে যায়, যেটা বহিষ্করণ হয় না সেটা কাজে লেগে যায়। কাট টাকাটা পেটে রেখে দেবা। আচ্ছা এরপরে বেসাল মেটা এ হয়েছে 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 হয়েছে। আচ্ছা এখানে এমন কেউ আছে যে খুব খাবার দাবার খাও কিন্তু শরীরে মাংস লাগে না, মানে মোটা হয় না? তুমি। আচ্ছা শোনো, এরকম কাদের হয়? ভালো, যাদের বিএমআর বেশি, কি বিএমআর বেসাল মেটাবলিক রেট হয়েছে। এই শোনো শোনো শোনো, এটা মানে কি শুনে, এই ছেলেগুলো মেয়েগুলো খাবার দাবারের গল্প শুনলে আর থামে না, এই খাবো সেই খাবো। আমি কিছু বলিনি। আচ্ছা আচ্ছা তোমরা হয়তো শুনে থাকবে যে সারাদিনে আমাদের এত ক্যালোরি খাওয়া উচিত, 800 ক্যালোরি খাওয়া উচিত, কেউ কারোর বলে 2400 ক্যালোরি খাওয়া উচিত। এবার হচ্ছে এই ক্যালোরির হিসাব হয় কি করে? হ্যাঁ বলো না, ক্যালোরির হিসাব হয় এইভাবে। না না না, ব্যাপারটা হচ্ছে দেহের শারীরবৃত্তীয় কার্যসমূহ। মনে করো কোনো মানুষ রাজমিস্ত্রির কাজ করে, তাহলে সে সারাদিন কায়িক পরিশ্রম করে, তাহলে তার শরীরে ক্যালোরির পরিমাণ বেশি প্রয়োজন, তাকে বেশি খেতে হবে। কিন্তু যে মনে করো মানে কায়িক পরিশ্রম করতে হয় না তাকে, না সেরকম না, তাই কি অল্প পরিমাণ খেতে হবে? অল্প খেলে কি হবে? অল্প ক্যালোরি ঢুকবে। আরো অকাজ করে বেড়ায়। এই না না, ও কাজ করে কাজ করে, আগের দিন দেখলাম ধান বেচতে গেছিল না? হ্যাঁ কাজ করে, কিছু কাজ করে। আচ্ছা এবার চলে আসবে যে মানব দেহে বিপাকীয় গোলযোগ, মানে মানুষের শরীরে সঠিকভাবে যদি বিপাক না ঘটে তাহলে অনেক ধরনের রোগ দেখা যায়। কেমন? আচ্ছা অনেকে শুনবা দেখবে যে অনেকের শরীরে, মানে বিশেষ করে এটা মেয়েদের দেখা যায়
যে শরীর মানে খুব তাদের মোটা হয়ে যায়, ও হাজার কিছু করলেও রোগা হয় না। ঠিক আছে? আচ্ছা আমি উদাহরণ দিতে বলিনি কাউকে। তাদের ক্ষেত্রে হয় কি বলতো, শরীরে খাবার দাবার খাওয়ার পর সঠিকভাবে হজম হয় না, বা শরীরে খাদ্যের গোলযোগ আছে। হ্যাঁ, না সেটা কোনো বিষয় না। এক নাম্বার, এই শোনো শোনো, আচ্ছা গড়াই বলো, শরীরে যদি খাবার দাবার ঠিকঠাক করে হজম না হয়, মানে বিপাক ঠিক করে না হয়, তাহলে কি রোগ হতে পারে? ওটা ওটা হজম না হওয়া বল। হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য, হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা প্রথম নাম্বার শোনো, ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি আয়োডিন না খাই, ভালো করে শুনবা, খাদ্যে উপাদানের মধ্যে, তাহলে গয়টার রোগ হবে। আচ্ছা গয়টার রোগের অপর নাম আছে হাই, এই মেয়েগুলো পেছনে, আদিত্য একটু চুপ, আর বাইরে এই যে ওরম করতে হবে না, থাক থাক, হয়েছে হয়েছে, চুপ 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 করে যাও। আচ্ছা এই শোনো, অনেকে হয় কি অতিরিক্ত পরিমাণে মস্তিষ্ক থেকে টিএসএইচ করিতে হয় পিটুইটারি থেকে, ফলে থাইরয়েড গ্রন্থি কি হয়ে যায়, ফুলে যায়। এটাকে বলা হচ্ছে কি হাইপার থাইরয়েডিজম। পরেরটা হচ্ছে কি হাইপোথাইরয়েডিজম, মানে কি অনেকের ক্ষেত্রে কি হয়, বেশি পরিমাণে মানে নির্দিষ্ট পরিমাণে পিটুইটারি থেকে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন খরিত হয় না, এর ফলে কি হয়ে যায়, তাদের ক্রেটিনিজম রোগ দেখা যায়। কি রোগ? ইয়েস। আচ্ছা এরপরে চলে আসি হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। আচ্ছা ডায়াবেটিস মেলিটাস মানে হচ্ছে আমরা যখন খাবার দাবার খাচ্ছি, মনে করো বেশি পরিমাণে প্রচুর পরিমাণে খাবার খেলাম, তাহলে খাবার তো হজম হবেই, হজম হলে শর্করা তৈরি হবে। এবার শর্করা কি হয়, অনেক সময় কি অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে কোষের আর শর্করার প্রয়োজনই নেই, কোষ যদি কাজ না করে শর্করাও নেবে না, তাহলে শর্করা থেকে যাবে কোথায়, রক্তে, আর সেটা বেরোবে কোথায় দিয়ে, লাস্টে মূত্রের মাধ্যমে। হয়েছে, এই ঘটনাকে বলা হয় কি ডায়াবেটিস মেলিটাস। আর এটা হচ্ছে স্থূলতা বা ওবেসিটি, মানে প্রচুর পরিমাণে খাবার দাবার গ্রহণ করলে কিন্তু, শোনো, প্রচুর পরিমাণে খাবার দাবার গ্রহণ করে এবং কোনো রকম কায়িক পরিশ্রম না করলে হয় কি শরীরের ওজন ক্রমশ বাড়তে থাকে, এটাকে বলা হচ্ছে কি ওবেসিটি বা স্থূলত্ব। কি আচ্ছা আচ্ছা ডায়াবেটিস মেলিটাস বলেছি, টাইপ 1 আর টাইপ 2। ব্যাপারটা হচ্ছে শোনো শোনো, একটা হচ্ছে ইনসুলিনের উপর নির্ভর করে, একটা হচ্ছে ইনসুলিনের উপর নির্ভর করে না। যেটা নির্ভর করে সেটাকে বলবো কি টাইপ 1, যেটা করে না সেটা টাইপ 2। আচ্ছা স্থূলতা বোঝা গেল। আচ্ছা স্থূলতার কারণ হয়ে গেছে, স্থূলতা হলে খুব প্রবলেম আছে। প্রথম প্রবলেম হচ্ছে কি, না না ব্যাপারটা হচ্ছে কি, মানে নড়াচড়া করতেই কষ্ট হয়। কার? না হয় না, চেষ্টা করি না, হবে না, ও এখন ওর কোনো কষ্ট, যারা কি বলতো মানসিক ভাবে কুড়ে হয় তাদের হয়, শারীরিক তাদের, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা না, স্থূলতার অনেক প্রবলেম আছে। ব্যাপারটা যে যখন স্থূল হয়ে যায় শরীর কি হয়ে যায়, ভারী হয়ে যায়। এবার ভারী হলে প্রবলেম কি, হৃৎপিণ্ডকে বেশি রক্ত পাম্প করতে হয়, যত জোরে পাম্প করবো তত কি হবে, রক্তচাপ বাড়বে, উচ্চ রক্তচাপ দেখা যাবে। 2 নম্বর হচ্ছে আরেথ্রোস্ক্লেরোসিস। ব্যাপারটা হচ্ছে কি, যদি শরীরে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, তাহলেই তো মোটা হলো। ফ্যাট থাকলে কি হবে, যে রক্ত বাহুগুলো আছে তাদের গায়ে গায়ে কি লেগে যাবে, ফ্যাটের প্রলেপ পড়বে। ঠিক আছে, এটা এটা কিন্তু একটা উচ্চ রক্তচাপের কারণ। 3 নম্বর হচ্ছে কি লিভার সিরোসিস, যেহেতু অতিরিক্ত পরিমাণে খাবার দাবার খাচ্ছে। আর দেখো, যারা সাধারণ সেদ্ধ ভাত চাত খায় তাদের কিন্তু লিভারের সমস্যা হওয়ার কথা না, লিভার একমাত্র এই মশলাপাতিগুলোকেই হজম করতে সাহায্য করে। এখন অতিরিক্ত পরিমাণে মশলাপাতি খেলে কি হবে, লিভার বলবে হয়ে গিয়ে হাত তুলে নিলাম, স্যারেন্ডার, আর আমার দ্বারা হবে না, তুমি মরে যাও, আমি পারবো না, শেষ। তা তখন হচ্ছে লিভার সিরোসিস হয়। লাস্ট আর্থারাইটিস। এই আর্থারাইটিস বিষয়টা কে জানে? এই কথা না, অনেকেই জানে। আর্থারাইটিস মানে অস্থিসন্ধি জ্বালা, যেটাকে বলা হয় কি বাত, আসবে না, বাত, কি বলা হয় বাত। তাহলে তোমাদের এইটুকুনি থাকবে, সংবহন কিন্তু আজকে আর করালাম না। তার মানে পুরো পুষ্টি একদম, সে 2-1টা কোশ্চেনের জন্য, এই যাও পরে নেবো, যাও নেবো। এই শোনো শোনো শোনো, আজব জ্বালাতন তো। এই শোনো, তোমাদের কোশ্চেন বার করে একজনা, প্রায় 150 খানার মধ্যে কোশ্চেন হবে, 150টা। আচ্ছা সংবহনে আর্চলনে পড়বো, দেখবো কেমন লাগে।
এই শোনো, তোমাদের হচ্ছে 360 পর্যন্ত। কত? 360। হ্যাঁ 360, 85 পাতার 360 নাম্বার কোশ্চেন পর্যন্ত তোমাদের পড়া। 92 থেকে। হ্যাঁ একদম পুষ্টির প্রথম দিকে, পুষ্টি কাকে বলে থেকে। এবার আচ্ছা যাও বাড়ির দিকে যাও। হ্যাঁ আসো, দক্ষিণের জন্য বারান্দায় আসো। অত এলে কি হবে? ওটা ঘুরে